পৃথিবী বিখ্যাত লেখক থিবো মরিসের লেখা দ্য স্ট্র্যাটেজিক মাইন্ডসেট একটি কার্যকর কৌশল সাজাতে যেসব জিনিস কাজে আসবে তা খুঁজে পেতে 7 দিনের পরিকল্পনা। দ্য প্রোডাক্টিভ সিরিজ। এই বইটি কাদের জন্য? আপনি কি কোনো ফলাফল পাওয়ার আগেই আপনার পদক্ষেপ মানুষের কাছে প্রকাশ করার জন্য উদ্গ্রীব হয়ে যান? আপনি কি কোনো কাজে মনোযোগ দেওয়ার সবথেকে ভালো উপায় খুঁজে পেতে অক্ষমতা অনুভব করেন? সফলতা পেতে হলে অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হয়, এই অতি কথায় কি আপনি ডুবে আছেন? সত্যিকার অর্থে বেশি বেশি কাজ করা অনেক ক্ষেত্রে একমাত্র সমাধান নয়। একটি উপযুক্ত কার্যকর কৌশল ছাড়া প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা অর্থহীন। এই কারণে অবশ্যই কৌশলগতভাবে চিন্তা করতে হবে। একটি দাবা খেলায় জয়লাভ করার জন্য যেমন পরবর্তী চাল নিয়ে ভাবতে হয়, তেমনি উৎপাদনশীলতার খেলায় জেতার জন্য পরবর্তী মাস, বছর বা এমনকি দশক আগেও চিন্তা করতে হবে। সঠিক কৌশলগত চিন্তাভাবনার মাধ্যমে আপনি বছর পরিমাণ সময় বাঁচাতে পারেন এবং অন্যদের চাইতে আপনার লক্ষ্যে অনেক দ্রুত পৌঁছতে পারবেন। অন্য কথায় বলতে গেলে, যাকে আমি স্ট্র্যাটেজিক প্রোডাক্টিভিটি বা কৌশলগত উৎপাদনশীলতা বলি, তা আপনার অবশ্যই বিকাশ করতে হবে। আপনার প্রতিটি পদক্ষেপ অবশ্যই প্রভাবশালী হতে হবে এবং অবশ্যই প্রতিনিয়ত এমন পদক্ষেপের অনুসন্ধান করতে হবে যা আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং আপনার জীবনকে ব্যাপকভাবে উন্নত করতে পারে। সুতরাং আপনি কি কৌশলগত উৎপাদনশীলতা সম্পর্কে আরও জানতে আগ্রহী? স্ট্র্যাটেজিক মাইন্ডসেট এই বইটি আপনার জন্য, যদি আপনি যে কাঙ্ক্ষিত ফলাফল আশা করেন তা না পাওয়া পর্যন্ত চেষ্টা করতে চান। আপনার লক্ষ্য অর্জনের জন্য কিসে মনোযোগ দিতে হবে তা না জেনে বিহ্বল অনুভব করতে থাকেন। আপনার লক্ষ্য সম্পর্কে স্পষ্টতার অভাব বা প্রচুর অধ্যবসায় করেন কিন্তু যথেষ্ট কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হন। যদি ওপরের কোনোটি আপনার সাথে পরিচিত মনে হয় এবং কিভাবে একজন কৌশলগত উৎপাদক হতে হয় তা শিখতে চান, তাহলে আসুন আজ আমার সাথে শুনুন এই সম্পূর্ণ অডিও বুকটি অডিফিল থেকে। ভূমিকা, ইন্ট্রোডাকশন। আজকের সমাজে সবাই বেশি বেশি পরিশ্রম করতে মগ্ন। ব্যস্ততা সম্মানের প্রতীক হয়ে উঠেছে। আমরা আমাদের চারপাশের লোকেদের দেখাতে চাই যে আমরা কতটা উৎপাদনশীল। আমরা আমাদের প্রতিবেশীদের দেখাতে চাই যে অন্য সবার চেয়ে আমরা কত বেশি ব্যস্ত। যাই হোক, আমরা অনেকেই প্রোডাক্টিভিটিকে বা উৎপাদনশীলতাকে ভুলভাবে ব্যাখ্যা করি। যখন আমরা সবসময় পাটাতন নিয়ে ব্যস্ত থাকব, তখন আসলে বেশি কিছু অর্জন করা সম্ভব হবে না। আমাদের করণীয় তালিকায় যে তালিকার কোনো শেষ নেই, সেই তালিকায় আরও জিনিস যুক্ত করতে থাকা আমাদের কখনো উন্নত করে তুলবে না। কিছু ক্ষেত্রে এর বিপরীত প্রভাব আছে। অত্যাধুনিক প্রোডাক্টিভিটি অ্যাপ ব্যবহার করাও খুব একটা সাহায্য করে না। যদিও ইন্টারনেটের মতো প্রযুক্তি তথ্যের একটি চমৎকার উৎস বা নতুন দক্ষতা অর্জনের একটি ভালো উপায় কার্যকারী হওয়ার জন্য সেগুলোকে অবশ্যই কৌশলে ব্যবহার করতে হবে। আজকাল আমাদের কাছে থাকা বিভিন্ন প্রোডাক্টিভিটির উপকরণ বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বা লিওনার্দো দা ভিঞ্চির মতো লোকেদের কাছে ছিলই না। তবুও তারা এই যুগের বেশিরভাগ লোকের চেয়ে অনেক বেশি প্রোডাক্টিভ ছিল। আজকালের এই যুগে প্রোডাক্টিভিটি বলতে আমরা কি বুঝি? এই বইয়ে আমরা প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতাকে সংজ্ঞায়িত করব এবং আরও দেখব কিভাবে আপনি কম সময়ে বেশি অর্জন করতে পারেন। লক্ষ্য মাত্র 7 দিনের মধ্যে আপনাকে একজন স্ট্র্যাটেজিক প্রডিউসার বা কৌশলগত উৎপাদক হিসেবে পরিণত করা। আপনাকে এই লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করার জন্য প্রতিদিন প্রশ্নের উত্তর দিতে এবং সাধারণ অনুশীলন সমূহ সম্পূর্ণ করতে অনুরোধ করা হলো। আরও নির্দিষ্টভাবে বলতে গেলে, স্ট্র্যাটেজিক মাইন্ডসেটে আপনি আবিষ্কার করবেন কিভাবে আপনি যা কল্পনা করেন তার চেয়ে বেশি অর্জন করতে দীর্ঘমেয়াদী চিন্তা শক্তি ব্যবহার করতে হয়। সঠিক দক্ষতা শিখতে হয় এবং আপনার প্রতিভাকে সঠিক উপায়ে বিকাশ করতে হয়। সর্বাধিক কার্যকারিতার জন্য কিভাবে সারা বছরের পরিকল্পনা করবেন। দক্ষ হওয়া বন্ধ করুন এবং এর পরিবর্তে কার্যকর হন, এবং কেন এটি গুরুত্বপূর্ণ তা আপনাকে আগে বোঝাবো। আপনার নেওয়া প্রতিটি পদক্ষেপকে কার্যকারী করে তুলতে হয় এবং কিভাবে সঠিক তথ্য সন্ধান করতে হয় ও চারপাশের অন্য সকলের চেয়ে দ্রুত এবং কার্যকরভাবে শিখতে হয়। ওপরের যে কোনোটি যদি আপনার আগ্রহে, কোনোটাই শুনবেন।
কৌশলগত উৎপাদনশীলতা কি? এই বই জুড়ে আমি স্ট্র্যাটেজিক প্রোডাক্টিভিটি বা কৌশলগত উৎপাদনশীলতা এবং স্ট্র্যাটেজিক প্রডিউসার বা কৌশলগত উৎপাদক শব্দগুলো ব্যবহার করব। আসুন শুরু করার আগে সংক্ষিপ্তভাবে এই শব্দগুলোকে সংজ্ঞায়িত করি। কৌশলগত উৎপাদনশীলতার অর্থ আপনার সময়কে এমনভাবে ব্যবহার করা যা আপনাকে সর্বনিম্ন প্রচেষ্টার মাধ্যমে সর্বাধিক ফলাফল অর্জন করতে সক্ষম করে তোলে। এই কথার অর্থ এটা নিশ্চিত করা যে কোনো সময় যে কোনো কাজই করছেন তা আপনার সামগ্রিক লক্ষ্যের সাথে সংযুক্ত। এমন একটি কাজের সময় অপচয় করার কোনো মানে নেই যা করা খুব একটা দরকার ছিল না। যেমন কৌশলগত উৎপাদক হওয়ার জন্য আপনাকে অবশ্যই অন্যান্য জিনিসের মধ্যে আপনার দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে স্পষ্টতা অর্জন করতে হবে। কার্যকরভাবে যত দ্রুত সম্ভব আপনার লক্ষ্য অর্জনের জন্য সবথেকে ভালো কৌশল চিহ্নিত করতে হবে। নিজেকে সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষমতা অর্জন করতে হবে, মনোযোগ দেওয়ার ক্ষমতা গড়ে তুলতে হবে এবং এক জিনিস থেকে অন্য জিনিসে ঝাঁপিয়ে পড়া এড়িয়ে চলতে হবে এবং সম্ভাব্য সবথেকে কার্যকর উপায়ে যে কোনো কাজ করা শিখতে হবে। এই বইটিতে আমরা নিম্নলিখিত বিষয়সমূহ তুলে ধরব। প্রথম অংশে কার্যকরভাবে পরিকল্পনা করা। আমরা দেখব কিভাবে কার্যকর পরিকল্পনা করা যায় এবং আপনার উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য যে মূল কাজগুলোতে মনোযোগ দিতে হবে তা কিভাবে চিহ্নিত করা যায়। প্রথম দিনে আপনি আপনার সারা বছরের কার্যকারী পরিকল্পনা করতে শিখবেন। দ্বিতীয় দিনে সবচেয়ে প্রভাবশালী কাজ চিহ্নিত করা শিখবেন এবং তৃতীয় দিনে আপনি পরবর্তী 90 দিনে কি করবেন তা ঠিক করা শিখবেন। দ্বিতীয় অংশে কার্যকারিতা বনাম কর্মদক্ষতা। আমরা আবিষ্কার করব কিভাবে প্রত্যেকটি দিন কার্যকরভাবে কাজে লাগাতে হয়। আপনাকে একটি শক্তিশালী 7 ধাপ প্রক্রিয়ার সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে যা নিশ্চিত করবে যে আপনি প্রতিটি কাজে সঠিক উপায়ে সম্পন্ন করছেন এবং এর মাধ্যমে বাস্তব ফলাফল অর্জন করবেন। তৃতীয় অংশে বুদ্ধিমানের মতো চিন্তা করা। আপনি শিখবেন কিভাবে আপনার চিন্তাভাবনাকে উন্নত করতে হয় যাতে আপনার মনোযোগ বাড়ানো যায় এবং কিভাবে আপনার করা প্রতিটি কাজ থেকে সর্বোচ্চ লাভ অর্জন করা যায়। আরও কৌশলগতভাবে চিন্তা করার অনুশীলন করার মাধ্যমে আপনার সামগ্রিক ফলাফলসমূহ উল্লেখযোগ্যভাবে উন্নত করতে সক্ষম হবেন। চতুর্থ অংশে কার্যকরভাবে শেখা। কিভাবে সঠিক তথ্য খুঁজে বের করতে হয় এবং যত দ্রুত ও কার্যকরভাবে সম্ভব তা মাথায় ঢুকিয়ে নিতে হয় তা জানতে পারবেন। শেখার প্রক্রিয়ার সাধারণ ভুলসমূহ এবং কিভাবে সেগুলো এড়াতে হবে তাও বের করতে পারবেন। সবশেষে পঞ্চম অংশে আপনার এনার্জি ম্যানেজিং। আমরা আলোচনা করব কিভাবে প্রতিদিন আপনার শক্তির সর্বোচ্চ ব্যবহার করা যায়। আমরা দেখতে পাব কিভাবে শক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আরও বেশি অর্জন করা যায় এবং সর্বোত্তম ফলাফল পাওয়ার জন্য কিভাবে আপনার দিনকে ভাগ করে নিতে হয়। আপনি কি প্রস্তুত? প্রথম অংশ, কার্যকরভাবে পরিকল্পনা করা। লক্ষ্য যদি সঠিকভাবে নির্ধারণ না করেন তাহলে আপনি কখনোই সেই লক্ষ্য অর্জন করতে পারবেন না। নিজ প্রয়োজন ও লক্ষ্য সম্পর্কে একটি নির্দিষ্ট স্তরের স্পষ্টতা ছাড়া এবং লক্ষ্য অর্জনের পরিকল্পনা ছাড়া কৌশলগত উৎপাদনশীলতা অসম্ভব। তবুও স্পষ্ট দৃষ্টির অভাব কতজনের? কত মানুষ ভুলে যায় যে তারা আসলে কি অর্জন করার চেষ্টা করছে। তারা যে পথে যাত্রা করছে তা সঠিক নাকি বেঠিক সে প্রশ্ন না করেই প্রতিদিন চটজলদি যে কোনো কাজ করতে থাকে। ম্যানেজমেন্ট কনসালটেন্ট পিটার ড্রাকার একবার বলেছিলেন যে দক্ষতা তখনই সঠিক উপায়ে কাজে লাগে যখন সঠিক কাজগুলো কার্যকরভাবে করা হয়। সেই সঠিক কাজ করার কোনো অর্থ নেই যে সঠিক কাজগুলো আপনাকে আপনার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যায় না। এই বিভাগে আপনি প্রতিদিন সঠিক জিনিসগুলো নিয়ে কাজ করবেন তা নিশ্চিত করতে আমরা কৌশলগতভাবে পরিকল্পনা করার গুরুত্ব নিয়ে আলোচনা করব। কৌশলগত উৎপাদনশীলতার অর্থ বেশি বেশি কাজ করা নয়। এটি এমন একটি জিনিস যার অর্থ এমন কাজ না করা বা কম করা যে কাজের মাধ্যমে ছোট বা সামান্য ফলাফল পাওয়া যায়। মনে রাখবেন, এই বইটিতে আমরা একটি প্রধান লক্ষ্যে সবচেয়ে বেশি মনোযোগ দেব। একবার আপনি প্রক্রিয়াটি বুঝতে পারলে ভবিষ্যতের অন্য যে কোনো লক্ষ্যের জন্য একই পদ্ধতি প্রয়োগ করতে পারবেন। নাম্বার 1, দীর্ঘমেয়াদী চিন্তা করার শক্তি। আপনার দীর্ঘমেয়াদী চিন্তা করার ক্ষমতা সাফল্যের সেরা ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে একটি। কেন? কারণ দীর্ঘমেয়াদী লক্ষ্য স্থির করা মানে অসীম সংখ্যক বিকল্পকে না বলা। বিকল্পসমূহ সরিয়ে আপনি আপনার লক্ষ্য অর্জনের দিকে
আপনার সমস্ত শক্তি পরিচালনা করতে পারবেন। আপনি কোথায় যেতে চান তা যদি জানতে পারেন, তবে গন্তব্যে পৌঁছানোর জন্য যে পদক্ষেপ সমূহ গ্রহণ করতে হবে সেগুলোকে আপনি নিজের মতো ইঞ্জিনিয়ারিং করতে পারবেন। ফলস্বরূপ আপনার নেওয়া প্রতিটি পদক্ষেপ আরও কার্যকর হয়ে উঠবে। আপনি যখন দাবা খেলেন তখন আপনার লক্ষ্য জয়লাভ করা। জয়লাভের জন্য আপনার প্রতিপক্ষের চালগুলো অনুমান করতে হবে। কৌশলগত উৎপাদনশীলতা একটি অনুরূপ প্রক্রিয়া। আপনি সম্ভাব্য বাধাগুলোর পূর্বাভাস জেনে নিন এবং মূল পদক্ষেপগুলো চিহ্নিত করুন। প্রতিটি কাজকে প্রভাবশালী করার চেষ্টা করেন। আপনি বর্তমানে যা কিছু করছেন তা ভবিষ্যতে আপনি যা তৈরি করতে চান তার সাথে সম্পর্কযুক্ত। এই হিসেবে এটা কোনো আশ্চর্যের কিছু নয় যে যারা প্রত্যেক দিন 5 বছর পরে কোনো অবস্থানে থাকতে চায়, এই চিন্তা করে সময় কাটায়, তারা ভালো ফলাফল পায় যারা চিন্তা না করে তাদের চাইতে। এই বিষয়ে আপনার অবস্থা কেমন? আপনি কি কৌশলগতভাবে চিন্তা করেন, নাকি আপনি কোনো সুস্পষ্ট কৌশল বা কর্ম পরিকল্পনা ছাড়াই দিনের পর দিন পার করে দিচ্ছেন? নাম্বার 2, চক্রবৃদ্ধির শক্তি। কৌশলগত উৎপাদনশীলতার আরেকটি সুবিধা হল এটি চক্রবৃদ্ধির শক্তি প্রকাশ করে। আপনি যখন প্রতিদিন আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকেন তখন আপনি একটি গতি অর্জন করে নেন। ছোট ছোট বিজয় লাভ করতে থাকেন যা আপনার আত্মবিশ্বাস এবং অনুপ্রেরণা বাড়ায়। প্রতিটি নতুন দিন আগের দিনের ওপর ভিত্তি করে তৈরি হয়। যদিও ফলাফল শুরুতে স্পষ্ট নাও হতে পারে, কিন্তু শীঘ্রই আপনি একটি টিপিং পয়েন্টে পৌঁছে যাবেন। কাজগুলো ত্বরান্বিত হতে শুরু করে এবং আপনার সাফল্য সূচকীয় হয়ে ওঠে। জেমস তার অ্যাটমিক হ্যাবিটস বইতে পরিষ্কারভাবে বলেছেন যে আপনি যদি প্রতিদিন মাত্র 1% শ্রেষ্ঠতর হয়ে উঠতে পারেন তবে 1 বছরের মধ্যে আপনি 37 গুণ বেশি কার্যকারী হয়ে উঠবেন। অবশ্যই এটি শুধুমাত্র তাত্ত্বিক, কিন্তু আমি নিশ্চিত যে আপনি আসল পয়েন্টটি বুঝতে পারবেন। আসল কথা হল, গতিবেগ তৈরি করতে এবং চক্রবৃদ্ধির শক্তি সক্রিয় করতে আপনাকে দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে খুব নির্দিষ্ট কিছু জিনিসের উপর মনোযোগ দিতে হবে। নাম্বার 3, মনোযোগ দেওয়ার শক্তি। যেমন ব্রুস লি বলেছেন, আমি সেই লোককে ভয় করি না যে একবার করে 10,000 ধরনের লাথি চর্চা করেন, কিন্তু আমি সেই লোককে ভয় করি যে 10,000 বার একটি লাথি চর্চা করেছে। যখন আপনি প্রতিদিন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো নিয়ে কাজ করেন, আপনার মনোযোগের শক্তি সক্রিয় হতে থাকে এবং পর্যাপ্ত মনোযোগ সহ আপনি আপনার ইচ্ছামতো প্রায় সবকিছু অর্জন করতে পারেন। যেমনটি আমি মাস্টার ইওর ফোকাস বইয়ে বলেছিলাম, মনোযোগ একটি কুঠারের মতো কাজ করে। আপনি যদি একটি গাছকে ভিন্ন ভিন্ন জায়গায় হাজার হাজার আঘাত করে কেটে ফেলার চেষ্টা করেন তবে আপনি কখনোই সফল হবেন না। কিন্তু আপনি যখন মনোযোগ দেবেন এবং একই জায়গায় বারবার আঘাত করবেন, আপনি সবচেয়ে বড় গাছটিও কেটে ফেলতে পারবেন। লেজারের মতো তীক্ষ্ণ মনোযোগের সাহায্যে আপনি আপনার ইচ্ছা মতো প্রায় সবকিছুই অর্জন করতে পারবেন। প্রথম দৃশ্যকল্পে অধিকাংশ মানুষ প্রতিবার আলাদা আলাদা জায়গায় আঘাত করে একটি গাছ কাটার চেষ্টা করে, তাহলে এতে কোনো অবাক হওয়ার বিষয়ই নেই। এই ধরনের লোকেরা তাদের লক্ষ্যে পৌঁছতে পারবে না। উদাহরণস্বরূপ, যদি কেউ ক্যারাটে শিখতে চায় এবং সে যদি প্রতিদিন অনুশীলন করে তবে দ্রুত উন্নতি লাভ করবে। যাই হোক, যদি তার প্রশিক্ষণ অনিয়মিত হয় বা যদি একই সাথে টাইকন্ডো, জুজিৎসু এবং আইকিডো শেখার চেষ্টা করে তবে তাদের অগ্রগতি মারাত্মকভাবে সীমাবদ্ধ হবে। অন্য সব যুবকদের মতো মাইকেল জর্ডান বাস্কেটবল এবং বেসবল উভয়ই পছন্দ করতেন, কিন্তু অবশেষে তাকে একটি খেলা বেছে নিতে হয়েছিল। তিনি যদি উভয়কেই বেছে নিতেন তাহলে হয়তো তিনি কখনোই বিশ্ববিখ্যাত বাস্কেটবল সুপারস্টার হতে পারতেন না। এই রূপকটি আমাদের সারা জীবনের অনেক কিছুর ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যদি 2টি খরগোশের পেছনে ছুটেন তাহলে শেষ পর্যন্ত একটিও ধরতে পারবেন না। সংক্ষেপে, কৌশলগত উৎপাদনশীলতার সাথে একই জায়গায় একটি গাছকে আঘাত করা জড়িত যতক্ষণ না এটি কেটে পড়ে যায়। তার জন্য আপনি নাম্বার 1, একই সময়ে শুধুমাত্র অল্প ও নির্দিষ্ট কয়েকটি লক্ষ্যের ওপর মনোযোগ দিন। নাম্বার 2, সেগুলোতে পৌঁছানোর জন্য একটি সঠিক কৌশল প্রয়োগ করুন। এবং 3, পদক্ষেপ গ্রহণ করে প্রতিদিন এই লক্ষ্যগুলোর দিকে অগ্রগতি লাভ করুন। প্রথম দিন, গোটা বছরের পরিকল্পনা করুন। মাইকেল হায়াত, লেখক এবং স্পিকার, তিনি বলেছিলেন, বেশিরভাগ লোকেরা তাদের জীবনের পরিকল্পনা করার চেয়ে 1 সপ্তাহের ছুটির পরিকল্পনা করতে বেশি সময় খরচ করে। আজ আমরা আপনার সারা বছরের পরিকল্পনা করতে যাচ্ছি। এটি আপনাকে কৌশলগত উৎপাদনশীলতার শক্তি উন্মোচন করতে সহায়তা করবে। তাহলে আসন্ন 12 মাসে আপনি কি করতে চান? আপনি কি সত্যি উত্তেজিত? আপনার পেশাগত বা ব্যক্তিগত জীবনে কি
কি বিশাল পার্থক্য আনতে হবে? আমরা ইতিমধ্যেই উল্লেখ করেছি, আপনার কাছে যত স্পষ্টতা থাকবে ততই ভালো। আপনার বছরের পরিকল্পনা করতে নিচের প্রশ্নটি ব্যবহার করে চিন্তাভাবনা শুরু করুন। আপনি কি পরের 12 মাস সত্যিকার অর্থে মূল্যবান করে তুলতে চান? এই প্রশ্নের উত্তর লিখতে 5 থেকে 10 মিনিট অতিবাহিত করুন। তারপর আপনাকে আরো সাহায্য করার জন্য আজ থেকে ঠিক 12 মাস পর নিজেকে কল্পনা করুন। এখন আপনার কর্ম নির্দেশিকা ব্যবহার করে নিচের প্রম্পটটি পূরণ করুন। আপনি কি কি অর্জন করতে চান তা লিখুন। গত 12 মাস সত্যি আশ্চর্যজনক ছিল, কারণ পরিশেষে আপনার কৃতিত্বকে কল্পনা করার জন্য একটি মুহূর্ত ব্যয় করুন। তারপর সেই অর্জন থেকে সন্তুষ্টির গভীর অনুভূতি অনুভব করুন। এখন আপনি যে জিনিসগুলো লিখে রেখেছেন যা আপনি অর্জন করতে চান, তাদের মধ্যে শুধুমাত্র একটি নির্বাচন করুন। এটি আপনার জন্য কৌশলগত উৎপাদনশীলতা বিকাশ করা সহজ করে তুলবে। আপনি যে একটি বিষয়ে মনোযোগ দিতে চান তা চিহ্নিত করতে আপনাকে সাহায্য করার জন্য নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। আমি যদি এই বছর একটি জিনিস অর্জন করার সক্ষমতা রাখি, তাহলে কোনটি আমাকে সবচেয়ে বেশি গর্বিত করে তুলবে? আমি যদি এই বছর একটি জিনিস অর্জন করতে পারি, তাহলে কোনটি আমার জীবনে সবচেয়ে বড় ইতিবাচক পরিবর্তন আনবে? কোন সেই একটি জিনিস আমি সর্বদা করতে চেয়েছিলাম কিন্তু করিনি? জীবনে সত্যি করে কি চাই? কোন জিনিসটি করতে আমি সবচেয়ে বেশি ভয় পাই? যে জিনিসটি আপনাকে ভয় দেখায় তা প্রায়শই আপনাকে সবচেয়ে বেশি করতে হবে। আপনার দৃষ্টি পরিমার্জন করার জন্য যদি আপনার আরো সাহায্যের প্রয়োজন হয়, তাহলে এই সিরিজের আগের বইটি পড়ুন। তৃতীয় বই পাওয়ারফুল ফোকাস, যেটি অডিফিলে অবশ্যই আছে। ডেসক্রিপশনে পাওয়ারফুল ফোকাসের লিঙ্ক দেওয়া হলো, অবশ্যই শুনবেন। কর্ম পদক্ষেপ। আপনার কর্ম নির্দেশিকা ব্যবহার করে পরবর্তী 12 মাসের পরিকল্পনা করুন। দ্বিতীয় দিন, ডমিনোদের মুখ থুবড়িয়ে পড়তে বাধ্য করুন। একটি প্রভাবশালী কাজ করার মাধ্যমে অন্যান্য ছোট কাজগুলো একই সাথে সম্পাদনের কাজ সেরে ফেলুন। দ্য ওয়ান থিংকের লেখক গ্যারি কেলার বলেছিলেন, পার্শ্ব প্রতিক্রিয়া আছে এমন অনেক কাজ করার পরিবর্তে আরও বেশি প্রভাবশালী নির্দিষ্ট সংখ্যক কাজ করুন। সত্যিকার অর্থে পয়েন্ট এ হলো যেখানে আপনি এখন আছেন, আর পয়েন্ট বি হলো যেখানে আপনি পৌঁছতে চান। পয়েন্ট বিতে যাওয়ার জন্য অসংখ্য পদক্ষেপের কথা মাথায় আসে। এখন আপনার কাজ হলো এই অসংখ্য বিকল্পগুলোকে সংকুচিত করা এবং সম্ভাব্য সবচেয়ে বেশি লিভারেজের পদক্ষেপগুলো চিহ্নিত করা। মনে রাখবেন, দম লাগিয়ে বলে চিৎকার করার আগে আপনাকে প্রতিবার আপনার কুড়াল দিয়ে একই জায়গায় ওই বড় গাছটিকে আঘাত করতে হবে। এটি আপনার সময় এবং শক্তির সবথেকে উপযুক্ত ব্যবহার। এখন দিন 1-এ আপনি যে প্রাথমিক লক্ষ্যটি শনাক্ত করেছেন তা দেখুন। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে কোন কাজটি সবচেয়ে গুরুত্ব সহকারে করতে হবে, কোন প্রভাবশালী পদক্ষেপগুলো লক্ষ্যে পৌঁছতে সবচেয়ে বেশি কাজে লাগবে। আপনার কর্ম নির্দেশিকা ব্যবহার করে চিন্তা ভাবনা করুন। একটি সঠিক কৌশল আপনার অনেক সময় অপচয় হওয়া থেকে বাঁচিয়ে দিতে কখনো কখনো সেই সময়ের পরিমাণ বছর সমান। বিপরীতভাবে একটি দুর্বল কৌশল আপনার অনেক সময় ও শক্তি নষ্ট করে দিতে পারে এবং আপনার লক্ষ্যে পৌঁছানোর সম্ভাবনা কমিয়ে দিতে পারে। মনে রাখবেন, প্রায়শই মাথায় যে ধারণাসমূহ প্রথমে আসে তা সব ক্ষেত্রে উপযুক্ত হয় না, কিন্তু যখন এই বিষয় সম্পর্কে চিন্তা করার জন্য সময় ব্যয় করেন, আপনি দুর্দান্ত উপায় ও বুদ্ধি খুঁজে বের করতে পারবেন। সফলতার বিশেষজ্ঞ ব্রায়ান ট্রেসি লক্ষ্যে পৌঁছানোর জন্য কমপক্ষে 20টি পদক্ষেপ লেখার পরামর্শ দিয়েছেন। তিনি আরও পরামর্শ দেন যে আমাদের খোঁজা শেষ পদক্ষেপটি প্রায়শই সবথেকে কার্যকর রূপে পরিণত হয়। বইয়ের পরের অংশগুলোতে সঠিক ডমিনো, সবচেয়ে প্রভাবশালী ও কার্যকর কাজ বা পদক্ষেপ বা কিভাবে সেটি খুঁজে বের করতে হয় সে সম্পর্কে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। সুতরাং আপনি যদি এখনো পুরোপুরি নিশ্চিত না হয়ে উঠতে পারেন যে কোনো পদক্ষেপ আপনার জন্য সবচেয়ে কার্যকরী, তাহলে চিন্তা করবেন না। সুতরাং আপনার জন্য সঠিক ডমিনো বা কার্যকর পদক্ষেপ কোনটি? সঠিক ডমিনোর কিছু বৈশিষ্ট্য রয়েছে। নাম্বার 1, সেগুলো আপনাকে কোনো কাজ গতিশীল করতে এবং চক্রবৃদ্ধির শক্তি সক্রিয় করতে সহায়তা করে। নাম্বার 2, একটি দৃষ্টান্ত প্রতিষ্ঠা করে যা আপনার বাস্তবতাকে অবিলম্বে পরিবর্তন করে দেয় এবং আপনার ফলাফলগুলোকে উন্নত করে তোলে। নাম্বার 3, সেগুলো আপনাকে আপনার লক্ষ্যগুলোর দিকে উল্লেখযোগ্য অগ্রগতি করতে সাহায্য করে। এবং নাম্বার 4, নাটকীয়ভাবে বিকল্পগুলোকে সংকুচিত করে দেয়। লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি যে অপ্রাসঙ্গিক পদক্ষেপসমূহ গ্রহণ করেন তার বেশিরভাগই ছাঁটাই করে দেয়।
নাম্বার 1, সেগুলো আপনাকে গতিশীল করে তোলে। সঠিক ডমিনো বা কার্যকর পদক্ষেপ আপনাকে গতি প্রদান করে এবং অনুপ্রাণিত থাকতে সক্ষম করে তোলে, যাতে আপনি ধারাবাহিকভাবে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারেন। অন্য কথায় বলতে গেলে সঠিক ডমিনোর অপর নাম দৈনন্দিন অভ্যাস। উদাহরণস্বরূপ, ধরুন আপনার লক্ষ্য হলো পিয়ানো বাজানো শেখা। সেক্ষেত্রে আপনার ডমিনো বা পৌর ক্রিয়াবিশেষ হতে পারে প্রতিদিন অনুশীলনের জন্য পর্যাপ্ত পরিমাণ সময় বার করা। আপনি যদি প্রতিদিন অনুশীলন করতে থাকেন তাহলে সময়ের সাথে সাথে অগ্রগতি অনিবার্য। অথবা ধরা যাক আপনার লক্ষ্য হলো স্প্যানিশ ভাষা শেখা। এক্ষেত্রে আপনার ডমিনো প্রতিদিন 30 মিনিট স্প্যানিশ অনুশীলন করা। হতে পারে ডিওলিঙ্গোর মতো অ্যাপ ব্যবহার করে। এই সম্পর্কে আপনার অবস্থান কোথায়? কোনো ডমিনো বা পৌর ক্রিয়াবিশেষ আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করতে পারে। আপনি যদি একটি নতুন দৈনন্দিন অভ্যাস গড়ে তুলতে চান, তাহলে কোন অভ্যাস আপনার লক্ষ্য অর্জনের সম্ভাবনাকে সবচেয়ে বেশি বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এবং কিভাবে আপনি বুঝবেন সেটা সবচেয়ে কার্যকারী অভ্যাস কিনা? নাম্বার 2, ডমিনোগুলো একটি দৃষ্টান্ত স্থাপন করে। কোনো ক্ষেত্রে আপনার লক্ষ্য অর্জনের সবচেয়ে কার্যকর উপায় হলো একটি নতুন দৃষ্টান্ত গ্রহণ করা। ভালোভাবে বোঝার চেষ্টা করুন। আপনি যদি ইতিমধ্যে সঠিক দৃষ্টান্ত ব্যবহার করে থাকতেন, তবে আপনি ইতিমধ্যেই আপনার লক্ষ্যে পৌঁছে যেতেন, তাই না? এখন দৃষ্টান্ত মানে কি? সংক্ষেপে দৃষ্টান্ত হলো অনুমান বা অনুমানের ওপর ভিত্তি করে বাস্তবতার একটি মডেল কল্পনা করা। আপনার দৃষ্টান্ত সমূহ যত বেশি নির্ভুল হবে, আপনার কাজ বা পদক্ষেপগুলো তত বেশি কার্যকর হবে এবং আপনি তত ভালো ফলাফল পাবেন। দৃষ্টান্ত পরিবর্তন কথাটিকে আত্ম উপলব্ধির পরিবর্তন হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে। দৃষ্টান্ত বা আদর্শের পরিবর্তন তখনই ঘটে যখন আপনি নিজেকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করেন ও নতুন অন্তর্দৃষ্টি অর্জন করেন এবং ফলস্বরূপ আপনার আচরণ বা আদর্শ পরিবর্তন হতে থাকে। প্রায় ক্ষেত্রেই একটি নতুন দৃষ্টান্ত অর্জনের জন্য একটি ধাপ পিছিয়ে যেতে হয় এবং সেই অবস্থান থেকে সামগ্রিক চিত্রটি অন্তরে তুলে ধরতে হয়। নতুন দৃষ্টান্ত লাভের জন্য আপনাকে আপনার অন্তরের সবচেয়ে গভীর অন্তর্নিহিত কিছু অনুমান বা ধারণাকে চ্যালেঞ্জ করতে হবে। আমরা এটিকে নিম্নরূপে চিন্তা করতে পারি: সঠিক চিন্তা, কার্যকর কর্ম, বাস্তব ফলাফল। বিপরীতভাবে ভুল চিন্তা, অকার্যকর কর্ম, মাঝারি বা অসংলগ্ন ফলাফল। উদাহরণস্বরূপ, একজন উচ্চাকাঙ্ক্ষী লেখক প্রকাশকদের কাছে প্রশ্নপত্র পাঠানোর জন্য বেশিরভাগ সময় ব্যয় করতে থাকে। অনুমান বা ধারণা উদ্দেশ্য হল যে তাকে একটি প্রকাশক খুঁজে বের করতেই হবে। যাই হোক, এক ধাপ পিছিয়ে গেলে তিনি হয়তো বুঝতে পারতেন যে আরেকটি বিকল্প রাস্তা আছে। তারা তাদের বই স্বপ্রকাশ নিজেই প্রকাশ করতে পারে। সেক্ষেত্রে অবশ্যই কোনো প্রকাশককে আর প্রশ্নপত্র পাঠানোর প্রয়োজন হবে না। বই প্রকাশের জন্য মাসের পর মাস বা বছরের পর বছর অপেক্ষা করতে হবে না। তার পরিবর্তে বই লেখা সম্পন্ন হওয়া মাত্রই তিনি তার বই নিজেই প্রকাশ করতে পারেন। যদিও স্বপ্রকাশনা সবার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে, তবে এটি অবশ্যই প্রকাশের বিষয়টিকে ত্বরান্বিত করে তোলে। এই ক্ষেত্রে একজন স্বাধীন স্বপ্রকাশিত লেখক হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া এক ধরনের দৃষ্টান্ত পরিবর্তন। এখানে আরেকটি উদাহরণ দেওয়া যাক। হতে পারে আপনি আপনার পরিচয় বা খ্যাতি তৈরি করেছেন কঠোর পরিশ্রমের মাধ্যমে। যদিও কঠোর পরিশ্রম করা কোনো ভুল বা খারাপ জিনিস নয়, কিন্তু আপনি হয়তো উপলব্ধি করতে পারবেন যে সব সময় দৌড়ের ওপর থাকা বা সব সময় অনেক বেশি কঠোর পরিশ্রম লক্ষ্যে পৌঁছানোর সবচেয়ে কার্যকর উপায় নয়। অনেক ক্ষেত্রে কম গুরুত্বপূর্ণ কাজগুলো বাদ দিয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ করার মাধ্যমে কম সময়ে আরো ভালো ফলাফল পেতে পারেন। এখন লক্ষ্য পর্যালোচনা করুন এবং আপনার অন্তর্নিহিত উপলব্ধি পরিবর্তন করার মাধ্যমে দৃষ্টান্ত পরিবর্তনের চেষ্টা করুন। সহায়তা পেতে নিম্নলিখিত কিছু প্রশ্ন নিজে করুন। আমার লক্ষ্য অর্জনের দ্রুততম উপায় কি? আমি যদি অলস হই এবং সবসময় যতটা সম্ভব কম কাজ করতে চাই, তাহলে দ্রুত এবং কার্যকরভাবে লক্ষ্য অর্জনের জন্য আমি কোন পদক্ষেপ অনুসরণ করব? আপনার জায়গায় অ্যালবার্ট আইনস্টাইন, বিল গেটস বা এলন মাস্ক থাকলে একই লক্ষ্য অর্জনের জন্য কি করতেন বলে মনে হয়? যদি এই লক্ষ্যটি আমার জন্য সঠিক না হয়, যদি এমন হয় যে অন্য আরেকটি লক্ষ্য যা আমাদের চাহিদাগুলোকে আরো ভালোভাবে পূরণ করতে পারবে এবং আমার আদর্শের সাথে আরো ঘনিষ্ঠভাবে সংযুক্ত, আমি কি আমার লক্ষ্য পুনরায় নির্ধারণ করতে পারি? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে কিভাবে? নাম্বার 3, সেগুলো আপনাকে আপনার লক্ষ্যের দিকে উল্লেখযোগ্য অগ্রগতি করতে সাহায্য করে। সঠিক ডমিনো
বা পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আপনি আপনার লক্ষ্য বা লক্ষ্যগুলো আরও দ্রুত অর্জন করতে সক্ষম হবেন। কিছু ক্ষেত্রে সঠিক ডমিনো বা পদক্ষেপ অন্য যে কোনো কিছুর চেয়ে শতগুণ বেশি কার্যকর হতে পারে। এইভাবে আপনাকে নির্দিষ্ট ক্রিয়া বা কৌশলসমূহ সন্ধান করতে হবে যা আপনার অগ্রগতিকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে। যেমন গ্যারি কেলার দ্য ওয়ান থিং এ লিখেছেন, 2001 সালে আমি আমাদের মূল নির্বাহী দলের একটি মিটিং ডেকেছিলাম। আমরা খুব দ্রুত অগ্রগতি লাভ করেছি, কিন্তু আমরা এখনও আমাদের শিল্পের শীর্ষস্থানীয় ব্যক্তিদের দ্বারা স্বীকৃতি পাইনি। আমি আমাদের গ্রুপকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম, সেটি হলো এই পরিস্থিতিকে ঘুরিয়ে দেওয়ার জন্য 100 উপায় মাথা খাটিয়ে বের করা। সেই উপায়গুলোর তালিকা নিয়ে ভাবতে সারাদিন লেগেছিল। পরের দিন সকালে আমরা 10টি উপায় বেছে নেওয়ার মাধ্যমে তালিকাটিকে সংকুচিত করেছিলাম এবং সেখান থেকে আমরা শুধুমাত্র সবচেয়ে কার্যকর একটি মাত্র উপায় বা ধারণা বেছে নিয়েছিলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা একটা বই লিখব যার টপিক বা টাইটেল হবে কিভাবে আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে অভিজাত পথপ্রদর্শক হওয়া যায়। এই আইডিয়া কাজে লেগেছে 8 বছর পরে। সেই বইটি শুধুমাত্র একটি জাতীয় বেস্টসেলার হয়ে ওঠেনি, বরং 1 মিলিয়নেরও বেশি কপি বিক্রি সহ একাধিক বইয়ের সিরিজে পরিণত হয়েছিল। প্রায় 1 মিলিয়ন মানুষের ইন্ডাস্ট্রিতে এই একটি উপায় বা ধারণা আমাদের চিত্র, আমাদের অবস্থান আজীবনের জন্য বদলে দিয়েছে। একজন লেখক হিসেবে আমার জন্য সঠিক ডমিনো হলো একই ধারার আরও বই ধারাবাহিকভাবে লিখতে থাকা। হ্যাল এলরডের দ্য মিরাকল মর্নিং এর লেখক তার ডমিনো অর্থাৎ সবচেয়ে কার্যকর পদক্ষেপ ছিল বই প্রকাশের পর 12 মাসে কয়েক শত পডকাস্ট সাক্ষাৎকার দেওয়া। অবশ্যই বাস্তবে আমরা যদি কদাচিৎ শুধুমাত্র একটি কাজ করি, তবে সেই কাজে প্রায়শই একটি নির্দিষ্ট কৌশল সঠিকভাবে কার্যকর করা হলে নাটকীয়ভাবে আমাদের ফলাফল উন্নত হবে। আপনার কাজ হলো আপনার জন্য নিখুঁত কৌশল আবিষ্কার করা। এমনকি যখন আমরা সাফল্যের পথে তাড়াহুড়ো করি, এমন প্রায় সব সময় ঘটে যে আমাদের কর্মের সুদূর সংখ্যালঘু একটি অংশ আমাদেরকে বাস্তব বা সঠিক ফলাফলের দিকে নিয়ে যায়। এই নির্দিষ্ট কার্যকর কাজগুলো কি কি তা চিহ্নিত করতে আমরা সময় ব্যয় করি না। আপনি অতীতে যা অর্জন করেছেন সেগুলো নিয়ে চিন্তা করুন। সম্ভবত আপনি একটি বড় প্রকল্প সম্পন্ন করেছেন, সম্ভবত আপনি একটি বড় ব্যক্তিগত লক্ষ্য অর্জন করেছেন বা একটি নতুন দক্ষতা আয়ত্ত করেছেন। এবার ভেবে দেখুন, আপনি কি কঠোর পরিশ্রমের মাধ্যমে কিংবা যে কৌশলেই সেই প্রকল্পটি সম্পূর্ণ করেন না কেন, সেই লক্ষ্যে পৌঁছান না কেন, বা সেই দক্ষতায় দক্ষ হয়ে উঠেন না কেন, সেই কৌশলটা কি রপ্ত করতে পেরেছেন? আপনি যদি আবার শুরু থেকে শুরু করার সুযোগ পান, তাহলে কি আপনি পুনরায় সেই কৌশলই অবলম্বন করবেন নাকি একটু আলাদাভাবে করবেন? কোন কোন কাজ বা পদক্ষেপ ছাঁটাই করতে হবে, কোন কোন নতুন কাজ বা পদক্ষেপ যোগ করবেন? যদিও বাস্তবিক পক্ষে সঠিক পদ্ধতি খুঁজে পাওয়ার আগে আমাদের বিভিন্ন পদ্ধতির সাথে পরীক্ষা চালিয়ে যেতে হবে। যাই হোক, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি প্রায় সব সময় অনেক আলাদা আলাদা জিনিস করেছেন যা করার দরকার ছিল না। আমি এমন অনেকজনের সাথে দেখা করেছি যারা খুবই অমনোযোগী, কিন্তু এখনো পর্যন্ত এমন কারো দেখা পাইনি যে শতভাগ মনোযোগী। আপনার অবস্থান কোথায়? প্রধান লক্ষ্যে পৌঁছানোর জন্য কোন ডমিনো কাজে লাগাতে হবে? নাম্বার 4, ডমিনো নাটকীয়ভাবে বিকল্পগুলোকে সংকুচিত করে দেয়। সঠিক কৌশলের অর্থ কেবল কি করতে হবে তা নয়, বরং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং কি করা উচিত নয় তাও বুঝিয়ে দেয়। আপনি যদি ভিন্ন ভিন্ন কৌশলে কাজ করার চেষ্টা করেন, তবে এর অর্থ আপনার কাছে কোনো স্পষ্ট কৌশল নেই। এর মানে আপনি যথেষ্ট প্রভাব দিয়ে চিন্তা করছেন না। সবাই তাড়াহুড়ো করতে থাকে, কিন্তু কেউই সঠিক কাজ বা কৌশলগুলো মোকাবেলা করার জন্য যথেষ্ট সময় নিয়ে চিন্তা করে না। অথবা যেমন আমি এইভাবে এটাকে ব্যাখ্যা করি, ব্যস্ততা হলো চিন্তার অলসতা। যদিও আমি নিশ্চিত যে আমি এটি কোথায় পড়েছি বা শুনেছি। আসল কথা হলো এটাই, একটি ভালো কৌশল অবলম্বনের মাধ্যমে বিকল্পগুলোকে সংকীর্ণ করা আবশ্যক। এটি আপনাকে লেজারের মতো তীক্ষ্ণ মনোযোগ বিকাশের অনুমতি দেবে এবং নিশ্চিত করবে যে আপনার কাজ বা পদক্ষেপগুলো সত্যি প্রভাবশালী। সম্প্রসারণের আগে সংকুচিত করুন। মজার বিষয় হলো, বিশ্বের বেশিরভাগ বড় বড় কোম্পানি একটি সংকীর্ণ পদ্ধতির মাধ্যমে তাদের যাত্রা শুরু করেছিল। উদাহরণস্বরূপ, অ্যামাজন অনলাইনে বই বিক্রির মাধ্যমে তাদের যাত্রা শুরু করে এবং বর্তমানে বিশ্বের বৃহত্তম অনলাইন খুচরো বিক্রেতা কোম্পানিতে প্রসারিত হয়েছে। অ্যামাজন এখন অনেক কোম্পানিকে ক্লাউড পরিষেবা অফার করে এবং প্রতি বছর তার বিজ্ঞাপন প্ল্যাটফর্মের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার উপার্জন করে। ভিডিও কন্টেন্ট, ইউটিউব,
বিজ্ঞাপন, রোবোটিক্স, স্বচালিত গাড়ি এবং আরো অনেক কিছু শুরু করার আগে গুগল সম্ভাব্য সেরা সার্চ ইঞ্জিন তৈরি করার চেষ্টা করেছে। অ্যাপল সফলভাবে অডিও প্লেয়ার, স্মার্টফোন, ট্যাবলেট, টিভি পরিষেবা ইত্যাদি প্রবেশ করার আগে ব্যক্তিগত কম্পিউটার তৈরি করে তা বিক্রির মাধ্যমে তাদের কোম্পানির যাত্রা শুরু করেছে। ভার্জিন রেকর্ড বিক্রি করার মাধ্যমে যাত্রা শুরু করেছিল, কিন্তু এর প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন এখন 400-এরও অধিক কোম্পানি পরিচালনা করেন। আরো মজার বিষয় হলো, যদি অ্যামাজন অনলাইনে বই বিক্রি করে যাত্রা শুরু করেছিল, কিন্তু জেফ বেজস তার কোম্পানি সম্বন্ধে আগে থেকেই একটি স্পষ্ট দূরদর্শী চিন্তা করে রেখেছিলেন। তার লক্ষ্য ছিল অ্যামাজন এমন একটি স্টোর হয়ে উঠবে যেখানে সবকিছুই পাওয়া যায় এবং এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে দাঁড়াবে যেখানে গ্রাহক এবং বিক্রেতারা একত্রিত হতে পারবে। শেষ পর্যন্ত তিনি চেয়েছিলেন যে গ্রাহকরা অ্যামাজনে তাদের পছন্দসই প্রায় সবকিছু কিনতে সক্ষম হবে, কিন্তু তিনি অ্যামাজন শুরু করেছিলেন বই বিক্রি করার মাধ্যমে, কারণ তার মনে হয়েছিল অনলাইনে বই বিক্রি করা সবচেয়ে সহজ। তারপর তিনি আরো অনেক ধরনের করে পণ্য যোগ করতে থাকেন। সংক্ষেপে, প্রথমে তিনি তার দৃষ্টিভঙ্গি সংকুচিত করেছিলেন এবং একটি ছোট অর্থাৎ নির্দিষ্ট বাজারে আধিপত্য বিস্তার করেছিলেন, এবং তারপরে তিনি সময়ের সাথে সাথে কোম্পানিকে প্রসারিত করেছেন। বেশিরভাগ কোম্পানি এইভাবেই আধিপত্য বিস্তার করে, কারণ যাত্রাস্থল থেকে একটা গোটা ইন্ডাস্ট্রিতে শ্রেষ্ঠ হয়ে ওঠা অসম্ভব। আপনি আপনার ব্যক্তিগত বা পেশাদার লক্ষ্যগুলোর জন্য অনুরূপ পদ্ধতি প্রয়োগ করতে পারেন, হয় কম করে আপনার অফার করা পণ্য বা পরিষেবার সংখ্যা কমিয়ে, বা আপনার লক্ষ্যের সুযোগ সুবিধা সীমিত করে সেগুলোকে অপ্রতিরোধ করে আপনার বিকল্পগুলোকে সংকুচিত করুন। এই ধরনের পদ্ধতির মাধ্যমে নিম্নলিখিত সুবিধাগুলো পাওয়া যায়। নাম্বার 1, এটি আপনাকে আপনার লক্ষ্যসমূহ স্পষ্ট করতে বাধ্য করে। নাম্বার 2, দ্রুত বাস্তব ফলাফল পেতে সক্ষম করে তোলে, যা আপনার আত্মবিশ্বাস এবং অনুপ্রেরণা বাড়ায়। নাম্বার 3, এটি অগ্রগতির জন্য প্রয়োজনীয় সময়, প্রচেষ্টা এবং সংস্থানগুলোর পরিমাণকে সীমিত করে এবং লক্ষ্যে পৌঁছানোর বিভিন্ন ভয়কে কাটিয়ে ওঠার মাধ্যমে আপনার বাধাগুলোকে কমিয়ে দেয়। উদাহরণস্বরূপ, যখন আমি পেশাদার লেখক হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন আমি স্বপ্রকাশনা করতে ও অ্যামাজনে এক্সক্লুসিভভাবে বই প্রকাশের রাস্তা বেছে নিয়েছিলাম। আমার কৌশল হলো একই ধারার বই মাসের পর মাস, বছরের পর বছর ধারাবাহিকভাবে প্রকাশ করতে থাকা। এই নির্দিষ্ট কৌশলটি অনুসরণ করার জন্য আমি উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন ক্রিয়াকলাপে না বলেছি, যেমন ক্লায়েন্টদের কোচিং করানো, প্রশিক্ষণ কোর্স তৈরি করা, পডকাস্ট ইন্টারভিউ করা, সেমিনার করা বা অন্যান্য প্ল্যাটফর্মে বই বিক্রি করা, যেমন কোবো, অ্যাপল, গুগল প্লে। অস্বাভাবিকভাবে সবসময় বই লেখার ওপর মনোযোগ দেওয়া আমাকে অ্যামাজন অ্যালগোরিদমের সাথে আকর্ষণ অর্জন করার সুযোগ দেয়, যা নতুন সম্ভাবনার সূচনা করে। জনপ্রিয়তা বা দৃশ্যমান্যতার এই বিস্তারের মাধ্যমে আমি বহু সংখ্যক প্রকাশকদের কাছ থেকে অফার পেয়েছি এবং রাশিয়া, ব্রাজিল, ভারত, জাপান, পর্তুগাল, সার্বিয়া এবং ভিয়েতনামের মতো দেশে আমার বেশ কয়েকটি বইয়ের বিদেশি সংস্করণ বিক্রি করেছি। অসংখ্য পডকাস্টে কথা বলার আমন্ত্রণ পেয়েছি এবং পাঠকদের কাছ থেকে কোচিং করানোর প্রস্তাবে ইমেল পেয়েছি। এক অর্থে ধারাবাহিকভাবে একটি নির্দিষ্ট ধারার বই লেখা আমাকে অনন্য করে তুলেছে। এটি অন্য সবকিছুকে সহজ বা অপ্রয়োজনীয় করে তুলেছে। আমার এক বন্ধু বছরের পর বছর ধরে একটি প্রকাশনার সাথে চুক্তি করার চেষ্টা করেছিল। অসফল হওয়ায় তার পরিবর্তে সে স্বপ্রকাশনার রাস্তা ধরে এগিয়েছে। কয়েক বছর পরে সে একজন সফল লেখক হয়ে উঠেছে। তারপর 12টিরও বেশি দেশে তার বইয়ের বিদেশি সংস্করণ বিক্রি হয়েছে এবং এই ক্ষেত্রে তাকে প্রথমে প্রকাশকদের কাছে থেকে যোগাযোগ করতে হয়নি, বরং প্রকাশক তার থেকে যোগাযোগ করেছিল। আসল কথা হলো, কিছু কৌশল যখন সফলভাবে কার্যকর করা হয়, তখন তা আপনার সাফল্যকে ত্বরান্বিত করে। আপনার অবস্থান কোথায়, আপনি কিভাবে আপনার বিকল্পগুলোকে সংকীর্ণ করতে পারেন এবং কোনো সেই একটি কাজ বা কৌশল বা পদক্ষেপ আপনার বিকল্পগুলোকে নাটকীয়ভাবে হ্রাস করতে পারে এবং আপনাকে আপনার লক্ষ্যের দিকে অবিশ্বাস্য অগ্রগতি করতে সক্ষম করে তোলে। কর্ম পদক্ষেপ। কর্ম নির্দেশিকা ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে আপনার সম্ভাবনাকে সর্বাধিক করার জন্য যে ডমিনোগুলো টপকাতে হবে সেগুলো চিহ্নিত করুন। নিজেকে নিম্নলিখিত প্রশ্ন জিজ্ঞাসা করুন: কোন সেই পুনরাবৃত্ত কাজ আমাকে সবচেয়ে গতিশীল করতে সক্ষম করবে? আমি কোনো নতুন দৃষ্টান্ত বা দৃষ্টান্তগুলো গ্রহণ করতে পারি? কোন নির্দিষ্ট কৌশলটি সবচেয়ে বড় প্রভাব ফেলবে এবং আমাকে সর্বাধিক অগ্রগতি করতে সক্ষম করে তুলবে?
কোন একটি জিনিস আমার বিকল্প ক্ষেত্রগুলোকে কমিয়ে দেবে এবং অন্য প্রায় সব কিছুকে সহজ বা অপ্রয়োজনীয় করে তুলবে। তৃতীয় দিন, পরবর্তী 90 দিনের পরিকল্পনা করা। আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, ভবিষ্যৎ সম্পর্কে সবচেয়ে ভালো জিনিস হলো এটি প্রতিবার একদিন একদিন করে আসে। এখন যেহেতু আপনি এই বছর মনোযোগ দেওয়ার জন্য একটি নির্দিষ্ট লক্ষ্য নির্বাচন করেছেন, আপনি প্রক্রিয়াটিকে নিজের মতো ইঞ্জিনিয়ারিং করে নিতে পারেন, যা আপনাকে এই লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে। প্রায়শই লোকেরা তাদের নতুন বছরের রেজলিউশনের অংশ হিসেবে বছরের শুরুতে লক্ষ্য নির্ধারণ করে, কিন্তু আমরা সবাই জানি এরপরে কি হবে, তাই না? প্রথম কয়েক সপ্তাহ তারা নিজের সেরাটা দিয়ে চেষ্টা করবে, পরে তারা মনোযোগ হারিয়ে ফেলে। বার্ষিক লক্ষ্য ঠিক করার পরিবর্তে আমি আপনাকে পরবর্তী 90 দিনের ওপর আপনার বেশিরভাগ মনোযোগ প্রয়োগ করার পরামর্শ দেব। 90 দিন কেন? কারণ 90 দিন হল আপনার লক্ষ্যের দিকে অসাধারণ অগ্রগতি করার জন্য নিখুঁত সময়। একইভাবে এটি খুব একটা লম্বা সময় নয় যে আপনার লক্ষ্যগুলোকে খুব দূরবর্তী বা অস্পষ্ট করে তোলে। বিপরীতভাবে আপনি প্রায় শেষ রেখাটা দেখতে পাবেন। 90 দিনের লক্ষ্য নির্ধারণের সুবিধাসমূহ নিম্নরূপে বর্ণনা করা যায়। আপনার লক্ষ্যসমূহকে আরও স্পষ্ট করে তোলা। নির্দিষ্ট মাইল ফলক বাস্তবায়ন করার পরে আপনার লক্ষ্য আরও বাস্তব হয়ে ওঠে। আপনি সেগুলোকে আরও স্পষ্টভাবে দেখতে পাবেন, যা আপনাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করবেন। আপনাকে আরও বিস্তারিত ব্লুপ্রিন্ট তৈরি করতে বাধ্য করে। লক্ষ্যে পৌঁছানোর জন্য সময় অল্প, পরিকল্পনা পরিমার্জিত করতে হয় এবং মূল কাজগুলো আরও সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে হয়। জরুরি অনুভূতি তৈরি করে। আপনার কাছে বেশি সময় নেই, তাই নিশ্চিত করতে হয় যে আপনি প্রতিদিন সেই লক্ষ্যের দিকে অগ্রগতি করছেন। বিশ্রাম করার বা থামার সময় নেই। তারা আপনাকে আরও ধারাবাহিকভাবে আপনার অগ্রগতি পরিমাপ করতে উৎসাহিত করে। প্রতিটি মাইল ফলকে পৌঁছানোর ট্র্যাকে আছেন কিনা তা পরীক্ষা করতে হয়। উদাহরণস্বরূপ, আপনি পুরো বছরের 20 পাউন্ডের পরিবর্তে পরবর্তী 90 দিনে 5 পাউন্ড ওজন কমানোর লক্ষ্য নির্ধারণ করতে পারেন। এই লক্ষ্যটি অনেক বেশি বাস্তব এবং আপনার নাগালের মধ্যে অনুভব হবে, এবং আপনি যখন এটিকে আরও বিভক্ত করে ফেলতে পারেন এবং একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে পারবেন, এটি আরও বাস্তবসম্মত হয়ে উঠবে। বই লেখা আরেকটি ভালো উদাহরণ। আপনি যদি একটি বই লেখা সম্পূর্ণ করার জন্য একটি পূর্ণ বছরের পরিবর্তে 90 দিন সময় নেন, তাহলে অবিলম্বে একটি জরুরি অনুভূতি কাজ করবে। এটি করার জন্য লক্ষ্যটি কয়েক ধাপে বিভক্ত করতে হবে এবং মোটামুটি বিস্তারিত একটি প্রক্রিয়া তৈরি করতে হবে। এর ফলে আপনার লক্ষ্যগুলো আরও স্পষ্ট হয়ে উঠবে। নষ্ট করার মতো সময় না থাকায় তাড়াতাড়ি কাজ শুরু করার সম্ভাবনা বেশি। এখন 90 দিনের জন্য আপনাকে অত্যাধিক চ্যালেঞ্জিং লক্ষ্য সেট করতে হবে এমনটা না। শুধুমাত্র 90 দিনের লক্ষ্য নির্ধারণ করা এরা নিশ্চিত করবে যে আপনি আপনার সবচেয়ে বড় উচ্চাকাঙ্ক্ষা বা স্বপ্নের দিকে এগিয়ে যাবেন। কারণ 90 দিন সব সময় আপনার যে কোনো প্রচেষ্টার দিকে অসাধারণ অগ্রগতি করার জন্য যথেষ্ট সময়। কর্মপদক্ষেপ। কর্ম নির্দেশিকা ব্যবহার করে নিচের মতো আপনার পরবর্তী 90 দিনের লক্ষ্য ঠিক করুন। প্রথমে আপনার বার্ষিক লক্ষ্য মাথায় রাখুন এবং সেটিতে পৌঁছানোর জন্য আপনাকে যে মাইল ফলকগুলো পূরণ করতে হবে তা চিহ্নিত করুন। প্রক্রিয়াটি নিজের মতো করে ইঞ্জিনিয়ারিং করুন। এটি করতে নিজেকে নিম্নলিখিত প্রশ্নগুলো জিজ্ঞাসা করুন। চতুর্থ ত্রৈমাসিকের শেষের দিকে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো তা নিশ্চিত করতে বছরের তৃতীয় ত্রৈমাসিকের মধ্যে কি কি সম্পন্ন করতে হবে? দ্বিতীয় এবং প্রথম কোয়ার্টার সম্পর্কে কি বলবেন? যতটা সম্ভব বিস্তারিত সহ প্রতিটি ত্রৈমাসিকের জন্য মূল মাইল ফলক সমূহ লিখুন। একটি নিখুঁত পরিকল্পনা তৈরি করতেই হবে এমনটা নয়, শুধু আপনার যথাসাধ্য চেষ্টা করুন। প্রয়োজন হলে প্রক্রিয়াটি বারবার পরিমার্জিত করতে পারেন। দ্বিতীয় অংশ, কার্যকারিতা বনাম দক্ষতা। যেমনটি আমরা আগে থেকেই উল্লেখ করেছি, আপনি যদি ভুল জিনিস নিয়ে কাজ করেন তবে দক্ষ হয়ে কোনো লাভ নেই। এর পরিবর্তে আপনাকে অবশ্যই কার্যকর হওয়ার অনুশীলন করতে হবে। অর্থাৎ আপনাকে অবশ্যই আপনার সময় এবং আপনার প্রচেষ্টা সেই কাজগুলোতে লাগাতে হবে যেগুলো আসলে সূচককে নাড়ায়। আজ আসুন দেখি কিভাবে এটি করা যায়। চতুর্থ দিন, প্রতিটি দিন কৌশলী হয়ে কাটান। লরি বুকেনন, লাইফ কোচ এবং লেখক, একদিন বলেছিলেন, উৎপাদনশীলতার বিষয়ে কৌশলী হন। গড়পড়তা কাজ করার পরিবর্তে খুব নির্দিষ্ট সংখ্যক কাজ ব্যতিক্রমীভাবে ভালো করে করুন। এই বছর এবং পরবর্তী 90 দিনের মধ্যে
আপনি কি করতে চান সেই সম্পর্কে এখন আপনার আরো ভালো ধারণা রয়েছে। এতে আপনার কাজের গতি পর্যবেক্ষণ করতে সক্ষম হয়ে উঠবেন। সাধারণ নিয়মে আর যত বেশি কার্যকারী হবেন, এটি আপনাকে আগামীতে যে অবস্থানে পৌঁছতে চান সেখানে নিয়ে যাবে। আপনি তত বেশি উৎপাদনশীল হয়ে উঠবেন। আশা করি বুঝতে পেরেছেন, তাই না? আজ আসুন দেখি কিভাবে আপনি প্রতিদিন আরো কৌশলী হয়ে উঠতে পারেন। আসল বিষয় হলো নিজেকে ক্রমাগত মনে করিয়ে দেওয়া যে কোনো কাজ সঠিক করে করার পরিবর্তে সঠিক কাজগুলো করতে হবে। সঠিক কাজ করার অর্থ হলো আপনার জানা মূল কাজগুলোতে কাজ করা যা আপনাকে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে। এই কাজগুলোর চাহিদা সব সময়ই বেশি, এমনকি সেই কাজগুলো একটু ভীতিকর হতে পারে। মানসিক শক্তির ওপর চাপ পড়তে পারে বা সেগুলো অপ্রীতিকর হতে পারে। তবে কৌশলগত উৎপাদনশীলতার জন্য আপনাকে এই কাজগুলো সম্পূর্ণ করতে হবে যতক্ষণ না আপনি কার্যকরভাবে আউটসোর্স করতে পারবেন। সত্যিকার অর্থে আমরা সাধারণত জানি আমাদের কি করতে হবে, কিন্তু আমরা প্রায়ই তা করতে ব্যর্থ হই। উদাহরণস্বরূপ, লেখক জানেন যে সোশ্যাল মিডিয়ায় পাঠকদের সাথে আলাপ পরিচিতায় ঘন্টার পর ঘন্টা ব্যয় করার পরিবর্তে তাদের আরও লেখা উচিত। বিক্রয়কর্মী জানেন যে তাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনগুলোকে টুইট করে সময় ব্যয় করার পরিবর্তে ক্লায়েন্টদের প্রাচুর্যতা প্রত্যাশা করা উচিত। উচ্চাকাঙ্ক্ষী কোচ জানেন যে কোচিং সম্পর্কিত আরেকটি বই পড়ার পরিবর্তে তাদের আরও বেশি লোককে প্রশিক্ষণ দেওয়ার জন্য সময় ব্যয় করা উচিত, যদিও এটি একটি নির্দিষ্ট পরিমাণে প্রয়োজনীয় হতে পারে। যখন একজন সাধারণ ব্যক্তি সঠিক জিনিসগুলো খুঁজতে থাকেন, তখন অন্যদিকে একজন কৌশলগত উৎপাদক সঠিক জিনিসগুলো করা শুরু করে দেয়। অতএব আপনার গভীর চিন্তা করা প্রয়োজন। মূল কাজগুলো চিহ্নিত করুন এবং সেগুলোতে কাজ করুন। নাম্বার 1, একটি 7 ধাপের পদ্ধতি সঠিক উপায় আপনার কাজসমূহ করার জন্য। এখন কার্যকরভাবে যে কোনো কাজ করার জন্য আমি আপনাকে নিচের রূপরেখা অনুযায়ী 7 ধাপের পদ্ধতিটি অনুসরণ করার পরামর্শ দেব। ধাপ 1, কাজকে অগ্রাধিকার দেওয়া। কোনো কিছু শুরু করার আগে নিজেকে নিম্নলিখিত প্রশ্নসমূহ জিজ্ঞাসা করুন। আমি যদি আজ শুধুমাত্র একটি জিনিস সম্পূর্ণ করতে পারি, তাহলে কোন কাজটি সবচেয়ে বেশি প্রভাব ফেলবে? এই কাজটি কি আমাকে আমার মূল লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে? আমার কি সত্যি এই মুহূর্তে এটি করা দরকার, নাকি পরেও করতে পারি? অগ্রাধিকারের পরিপ্রেক্ষিতে চিন্তা করার জন্য নিজেকে প্রশিক্ষিত করুন এবং বড় লাভের দিকে নজর রাখুন। দৃষ্টিভঙ্গি হারিয়ে ফেলা এবং সামগ্রিক কৌশল ভুলে যাওয়া হল গুরুত্বহীন কাজের সময় নষ্ট করার দ্রুততম উপায়। ধাপ 2, আপনার কাজের মূল্য নির্ধারণ করুন। কাজটি নিশ্চিত করার জন্য আপনাকে আসলেই কিছু করতে হবে। নিজেকে নিম্নলিখিত প্রশ্নগুলো জিজ্ঞাসা করুন। আমার কি সত্যি এই কাজটি করা দরকার? এখনই কি সেরা সময়? আমি 1 সপ্তাহ দেরি করলে কি হবে? 1 মাস বা আজীবনের জন্য? প্রয়োজন বা এটি আমাকে ভালো বোধ করাই সেই জন্য কি আমি এই কাজটি করছি? আসলে যেটা করা উচিত সেই কাজ এড়ানোর একটি উপায় হিসেবে এই টাস্কে কাজ করছি। প্রথম অবস্থায় আপনার যা করার দরকার ছিল না এমন কিছু করার চেয়ে বেশি অনুৎপাদনশীল আর কিছুই নেই। উপরের প্রশ্নের উত্তর আপনাকে এই ধরনের ভুল এড়াতে সাহায্য করতে পারে। ধাপ 3, কি করা দরকার তা স্পষ্ট করুন। ক্লিয়ার ফোকাস। একটি কাজ শুরু করার আগে নিশ্চিত হন যে এই কাজে আপনার ঠিক কি কি প্রয়োজন। সহায়তা নিজেকে জিজ্ঞাসা করুন, এই কাজ করতে আমার কি কি লাগবে? এই কাজটি কি কেউ আমার চাইতে ভালোভাবে করতে পারে? যদি কেউ পারে, তাহলে তার কাছে কি সাহায্য চাওয়া যায়? এই কাজের ফলাফল হিসেবে কি পাওয়া যাবে? আপনাকে নিশ্চিত হতে হবে আউটপুটটি ঠিক কি হওয়া দরকার তা জেনে গেলে পদ্ধতিকে অপটিমাইজ করতে এবং কাজটিকে আরও কার্যকরভাবে মোকাবেলা করা সহজ হবে। ধাপ 4, কাজটি করতে নিজের মধ্যে যে ধরনের ব্যক্তিত্ব তৈরি করতে হবে তা তৈরি করতে চেষ্টা করুন। আপনার শক্তিশালী দিকও যেমন আছে তেমন দুর্বলতার দিকও আছে। যদি সম্ভব হয় অন্য কেউ যে ওই কাজে আপনার চেয়ে ভালো, দ্রুত বা আরো সস্তায় কাজ করতে পারে তা কাজটি অর্পণ করার চেষ্টা করুন। এটি করার জন্য নিজেকে নিম্নলিখিত প্রশ্নগুলো জিজ্ঞাসা করুন। এই কাজ কি আমার সময়ের সবথেকে সঠিক মূল্য দেবে? অন্য কেউ কি এটা আমার চেয়ে ভালো করতে পারে? যদি তাই হয়, আমি কি সাহায্য চাইতে পারি? আমি যদি এই কাজটি না করি বা স্থগিত করি, তাহলে কি হবে? আমি কি এই টাস্কের কাজ উপভোগ করছি? এটা কি আমাকে অনুপ্রাণিত করছে? অল্প অল্প করে আপনি যা কিছুতে পারদর্শী নন সেগুলোকে আউটসোর্স করার অভ্যাস গড়ে তুলুন এবং শুধুমাত্র উচ্চ মূল্যবান কাজগুলোতে মনোযোগ দিন, যেখানে আপনি শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবেন। আপনার সময় অর্থের চেয়ে বেশি মূল্যবান।
সুতরাং সময় বাঁচাতে অর্থ ব্যবহার করতে শিখুন। ধাপ 5, একটি কাজ মোকাবেলা করার সবচেয়ে কার্যকর উপায় খুঁজুন। আব্রাহাম লিঙ্কন যেমন বলেছিলেন, আমাকে একটি গাছ কাটার জন্য 6 ঘন্টার সময় দেওয়া হলে আমি প্রথম 4 ঘন্টা কুড়াল ধারালো করতে ব্যয় করব। কাজে নেমে পড়ার আগে সর্বোত্তম উপায় বিবেচনা করার জন্য মাত্র কয়েক মিনিট সময় নিলে তা দীর্ঘমেয়াদে আপনার অনেক সময় বাঁচিয়ে দিতে পারে। নিজেকে নিম্নলিখিত প্রশ্ন জিজ্ঞাসা করুন। আমি কোন সরঞ্জাম ব্যবহার করতে পারি? আমি কি অন্যদের জিজ্ঞাসা করব বা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করব, নাকি দক্ষতার সাথে ও কার্যকরভাবে কাজটি সম্পূর্ণ করার জন্য নিজের উপর নির্ভর করতে পারি? ভবিষ্যতে এই কাজটি দ্রুত সম্পন্ন করতে সহায়তা পাওয়ার জন্য কোন দক্ষতা আয়ত্ত করা উচিত? উদাহরণস্বরূপ, ধরা যাক অফিস থেকে আপনাকে একটি প্রেজেন্টেশন তৈরি করতে বলা হয়েছে। গোড়া থেকে তৈরি করার পরিবর্তে আপনি কেন পূর্ববর্তী প্রেজেন্টেশনের উপকরণগুলো পুনরায় ব্যবহার বা সংশোধন করবেন না? সর্বদা ডিফল্ট টেমপ্লেট পদ্ধতি বা জ্ঞান ব্যবহার করার ঝোঁক রাখুন। বুদ্ধিমান হয়ে উঠুন। আপনি যা করতে চান সেটা শেষমেশ চাকা পুনরায় আবিষ্কার করার মতো, তাই না? সংক্ষেপে বলতে গেলে, কোনো কাজে নেমে পড়ার আগে কাজটি করার সম্ভাব্য সর্বোত্তম উপায় বের করতে কয়েক মিনিট সময় নিন। এই একটি অভ্যাস আপনার যাত্রাপথের অনেক সময় এবং প্রচেষ্টা বাঁচিয়ে দিতে পারে। ধাপ 6, অন্যান্য অনুরূপ কাজের সাথে সমন্বয় করে ব্যাচ তৈরি করুন। কিছু কাজ অন্য কাজের সাথে একত্রিত করা যেতে পারে, যার জন্য একই ধরনের প্রচেষ্টা বা প্রস্তুতি প্রয়োজন। উদাহরণস্বরূপ, অনেক ইউটিউবার প্রতিদিন একটি একটি করে ভিডিও তৈরি করার বিপরীতে ভিডিও রেকর্ড করার জন্য সপ্তাহে একটি দিন বা এমনকি পুরো একটি মাস ঠিক করে রাখে। এটি সেটআপের সময় হ্রাস করে এবং প্রক্রিয়াটিকে আরো দক্ষ করে তোলে। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি আমার উৎপাদনশীলতা বাড়ানোর জন্য অন্যান্য অনুরূপ কাজের সাথে এই কাজটির ব্যাচ করতে পারি? ধাপ 7, কাজ স্বয়ংক্রিয় করার চেষ্টা করুন। সবশেষে আপনার কাজটি স্বয়ংক্রিয় করার উপায় সন্ধান করা উচিত, বিশেষত যদি এটি পুনরাবৃত্তিমূলক হয়। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি প্রতিবার একই বা অনুরূপ কাজগুলো করার সময় পুনরায় ব্যবহার করার জন্য টেমপ্লেট তৈরি করতে পারি? উদাহরণস্বরূপ, আপনি নির্দিষ্ট ইমেল, উপস্থাপনা প্রেজেন্টেশন বা নথিগুলোর জন্য টেমপ্লেট ডিজাইন করতে পারেন যা বারবার আপনার কাজে লাগে। আমি কি একটি চেকলিস্ট তৈরি করতে পারি? চেকলিস্ট অনুসরণ নির্দিষ্ট পদক্ষেপ সমূহ সরবরাহ করে। এতে করে যে কোনো পদক্ষেপ ভুলে যাওয়ার বা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা কম হয়ে যায়। এই 7 ধাপের পদ্ধতিটি নিয়মিতভাবে অনুশীলন করুন যতক্ষণ না আপনি আপনার সময়কে এর চেয়ে আরও কৌশলগতভাবে ব্যবহার করতে সক্ষম হচ্ছেন। কর্মপদক্ষেপ, আপনার কর্ম নির্দেশিকায় অন্তর্ভুক্ত 7 ধাপের পদ্ধতিটি প্রিন্ট করুন। প্রতিদিন অন্তত একটি কাজ এই পদ্ধতি অনুসরণ করে করার চেষ্টা করুন। আত্মস্থ না করা পর্যন্ত আরও বিভিন্ন কাজে 7 ধাপের পদ্ধতিটি অনুশীলন করুন। নম্বর 2, সিইও কর্মচারী ফ্রেমওয়ার্ক। দিনে দিনে আরও কৌশলী হতে সাহায্য করার আরেকটি টুল হল, আমি বলি, সিইও কর্মচারী ফ্রেমওয়ার্ক, অর্থাৎ এমপ্লয়িজ ফ্রেমওয়ার্ক। কৌশলগত চিন্তাভাবনা বাড়াতে এবং আপনার উৎপাদনশীলতা বাড়াতে এই কাঠামোটি একদিনেই নিজেকে বিভিন্ন ভূমিকা বা রোল প্রদান করে। এটিকে সহজ ভাষায় ব্যাখ্যা করা যায় এইভাবে: সিইও দিনের পরিকল্পনা করেন, সিওও সিস্টেমটি উন্নত করার উপায় অনুসন্ধান করতে থাকে এবং কর্মচারী কোনো রকম চিন্তা না করেই কাজ সম্পাদন করে। এই ফ্রেমওয়ার্ক ব্যবহারের সুবিধাগুলো নিম্নরূপ: ঘর্ষণ অপসারণ করা। প্রতিদিন নির্দিষ্ট কাজের সময়সূচি তৈরি করার মাধ্যমে বিভ্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায় ও সহজে একটি কাজ থেকে পরবর্তী কাজে যাওয়া যায়। আত্মদ্বিধা কমে যায়। এটি পূর্ববর্তী পয়েন্টের উপর ভিত্তি করে হয়। যেহেতু আপনি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে সারাদিন কি কি কাজে মনোযোগ দেবেন, তাই আপনার পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করার সম্ভাবনা কম। সাথে আপনি সম্পর্কহীন কাজগুলো ছাঁটাই করতে সক্ষম হবেন, ফলে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনাও অনেক কম। অন্য কথায়, কোনো ধরনের অজুহাত আপনার মনে ঠাঁই পাবে না। কৌশলগত চিন্তা করার ক্ষমতা বৃদ্ধি পায়। গোটা দিনের পরিকল্পনা করার জন্য প্রতিদিন সকালে সময় নিলে আপনি কৌশলগতভাবে চিন্তা করতে আরও পারদর্শী হয়ে উঠবেন। ফলস্বরূপ আপনার নেওয়া প্রতিটি পদক্ষেপ আরও কার্যকর হবে। আত্মপ্রতিফলন উন্নত হয়। গোটা দিনের প্রতিফলন পাওয়ার জন্য কয়েক মিনিট উৎসর্গ করার মাধ্যমে আপনি আরও আত্মসচেতন হয়ে উঠবেন। নিজের সম্পর্কে এবং আপনার কাজ করার পদ্ধতি সম্পর্কে জানার মাধ্যমে আপনি আপনার কাজকে অপটিমাইজ করতে পারবেন এবং আপনার উৎপাদনশীলতা কয়েক গুণ হারে বাড়তে সক্ষম হবে।
এখন আসুন সংক্ষেপে দেখি কিভাবে আপনি আজকে সিইও বা আপনার এমপ্লয়িজ ফ্রেমওয়ার্ক ব্যবহার শুরু করতে পারেন। এই কাঠামোটি ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই প্রতিদিন সকালে গোটা দিনের পরিকল্পনা করতে হবে সিইও হিসেবে, এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করার সময় আপনি নিজেকে কর্মচারী হিসেবে ভাববেন। ফলস্বরূপ আপনার জানা উচিত আপনি যে নির্দিষ্ট কাজগুলো করবেন কেন আপনাকে সেগুলো করতে হবে, অর্থাৎ এটি কিভাবে আপনার সামগ্রিক কৌশলের সাথে খাপ খাবে এবং সর্বাধিক কার্যকারিতা লাভের জন্য আপনি কিভাবে সেগুলো সম্পন্ন করবেন। কর্মচারী হিসেবে নিজেকে মনে করে নিলে আপনার জন্য কাজগুলো সম্পন্ন করা সহজ হয়ে যাবে। যদি একটি নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে আপনার ক্ষমতা বা অনুপ্রেরণা নিয়ে সন্দেহ জাগে, তবে এটি নোট করুন বা অন্য কাজের সাথে প্রাসঙ্গিক হলে এটি বাদ দিয়ে অন্যগুলো নিয়ে সামঞ্জস্য করুন। তারপর দিনের শেষে আপনার গোটা দিনটি কেমন গেল তা মূল্যায়ন করুন। সিইও হিসেবে কি কি জিনিস ভালো হয়েছে এবং কোন কোন বিষয়গুলো উন্নত করা যেতে পারে তা নির্ধারণ করুন। সম্ভবত হতে পারে একটি কাজ সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় সময়ের ভুল ধারণা করেছেন, হয়তো কাজটি সম্পন্ন করতে অনুমানের চেয়ে বেশি বা কম সময় লেগেছে, বা সম্ভবত আপনি একটি সাবঅপটিমাল উপায়ে একটি টাস্কের কাজ সম্পন্ন করেছেন, অথবা সম্ভবত বেশি সময় ব্যয় করে ফেলেছেন। উপসংহারে গোটা দিনের পরিকল্পনা অগ্রাধিকারের উপর ফোকাস থাকা নিশ্চিত করে আপনার উৎপাদনশীলতাকে বাড়িয়ে তুলবে। আপনি যত বেশি 7 ধাপের পদ্ধতিটি অনুসরণ করবেন এবং সিইও কর্মচারীর ফ্রেমওয়ার্ক অনুশীলন করবেন, আপনি তত বেশি কৌশলী হয়ে উঠবেন এবং তত ভালো ফলাফল পাবেন। এই ফ্রেমওয়ার্ক সম্পর্কে আরও জানতে আমার বই মাস্টার ইয়োর টাইম পড়তে পারেন। কর্মপদক্ষেপ: আপনার কর্ম নির্দেশিকা ব্যবহার করে প্রতিদিনের শুরুতে নিজেকে নিম্নলিখিত প্রশ্নগুলো জিজ্ঞাসা করার অনুশীলন করুন। সিইও: ঠিক কোন কাজগুলো আমাকে আজ সম্পূর্ণ করতে হবে? কর্মচারী: আমি কি জানি কিভাবে কাজগুলো সম্পন্ন করতে হয়? সেগুলো সম্পন্ন করার দক্ষতা বা সরঞ্জাম আমার কাছে আছে কি? আমি কি জানি কেন এই কাজগুলো করতে হবে? আমি কি প্রতিজ্ঞাবদ্ধ আছি? আমি কি সেগুলো করতে প্রতিশ্রুতিবদ্ধ? আমি যদি অবচেতন মন বা মস্তিষ্ক দ্বারা কোনো প্রতিরোধ বোধ করি, তবে এটি কাটিয়ে উঠতে আমি কি করব? সিইও: আজ আমি কি সব সঠিকভাবে সম্পন্ন করতে পেরেছি? আমি কি এর চেয়েও ভালো করতে পারতাম? কি উন্নতি করা যেতে পারে এবং ঠিক কিভাবে? তারপরে একটি কলম ও কাগজ নিন এবং আজ আপনি যে 3টি প্রধান কাজ সম্পন্ন করতে চান তা লিখুন, তারপর শুরু করে দিন। তৃতীয় অংশ, বুদ্ধিমত্তা দিয়ে চিন্তা করুন, স্মার্ট চিন্তা। কৌশলগত উৎপাদনশীলতাকে আপনার জীবনের অংশ করতে আপনাকে অবশ্যই ভালোভাবে চিন্তা করার অনুশীলন করতে হবে। এই অংশে আমরা দেখব কিভাবে এটি অর্জন করা যায়। যারা নিজেদের সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করে বাস্তবতার আরও কার্যকর মডেল তৈরি করে এবং তারা আরও ভালো ফলাফল অর্জন করে। নিম্নের কাঠামোটি লক্ষ্য করুন: স্মার্ট প্রশ্ন, কার্যকর চিন্তা, বুদ্ধিমান ক্রিয়া, বাস্তব ফলাফল। পঞ্চম দিন, নিজেকে স্মার্ট বা সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করা। টনি রবিন্স, লাইফ কোচ এবং মোটিভেশন স্পিকার, সফল লোকেরা ভালো ভালো প্রশ্ন জিজ্ঞাসা করে এবং ফলস্বরূপ তারা আরও ভালো উত্তর পায়। আজ আমরা দেখব কিভাবে আপনি নিজেকে আরও স্মার্ট প্রশ্ন করতে পারেন এবং কেন এটি গুরুত্বপূর্ণ। এটি সম্পর্কে সচেতন হন বা না হন, প্রতিদিন নিজেকে প্রশ্ন করেন। এই প্রশ্নগুলো ক্ষমতাধর বা ক্ষমতাহীন হতে পারে। দুর্ভাগ্যবশত আমাদের স্বকথন নেতিবাচক হতে থাকে এবং আমরা নিজেদেরকে যে প্রশ্ন করি তা প্রায়শই আমাদের বিরুদ্ধে কাজ করে। আপনি নিজেকে প্রায়ই জিজ্ঞাসা করেছেন বা এখনো করেন এমন কিছু প্রশ্নের উদাহরণ নিচে দেওয়া হলো। কেন খারাপ জিনিস সবসময় আমার সাথেই ঘটে? আমি এত বোকা কেন? মিটিংয়ের সময় আমি কথা বলিনি কেন? স্পষ্টতই এই ধরনের নেতিবাচক প্রশ্নগুলো দ্বারাই কোনো অন্তর্দৃষ্টিপূর্ণ উত্তর তৈরি হওয়ার সম্ভাবনা কম থাকে। পরিবর্তে নিজেকে ক্ষমতাশালী প্রশ্ন জিজ্ঞাসা করার অনুশীলন করুন। নিজেকে জিজ্ঞাসা করার জন্য কিছু সেরা প্রশ্নসমূহ, যেমন কিভাবে, কি হতো যদি, কেমন হতো যদি এবং কে বা কারা। কিছু উদাহরণ পর্যালোচনা করা যায়। প্রশ্ন কিভাবে: কেন আপনার সাথে কিছু ঘটছে তা জিজ্ঞাসা করার চেয়ে আপনি এই বিষয়ে কি করতে পারেন নিজেকে জিজ্ঞাসা করা কি আরো কার্যকর হবে না? কিভাবে? এই প্রশ্নটি আপনার সমস্যা সমূহের সমাধান করার উপায়ের উপর মনোযোগ দেয় কিংবা অন্য ব্যক্তি বা পরিস্থিতিকে দোষারোপ করার পরিবর্তে আপনাকে আরো বাস্তব ভিত্তিক হতে সাহায্য করে। কিছু উদাহরণ দেওয়া যাক। ভবিষ্যতে ঘটতে পারে
এমন যে কোনো পরিস্থিতি কিভাবে প্রতিরোধ করতে পারি, আমি কিভাবে আরো বুদ্ধিমান স্মার্ট হতে পারি বা আমার কর্মক্ষমতা আরো উন্নত করতে পারি, কিভাবে কোনো মিটিং চলাকালীন সময়ে নিজেকে উপস্থাপন করতে পারি। এই ধরনের প্রশ্ন আপনাকে নতুন ধারণা চিন্তা করতে এবং সমাধান বিকাশ করতে সাহায্য করে। আরো কিছু উদাহরণ, আমি কিভাবে দ্রুত নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে পারি, কাজের চাপ কমিয়ে আমি কিভাবে দ্বিগুণ অর্জন লাভ করতে পারি, কিভাবে আগামী 6 মাসের মধ্যে বিক্রয় দ্বিগুণ করতে পারি। মনে রাখবেন যে আপনার প্রশ্নগুলো যত বেশি নির্দিষ্ট হবে, আপনি তত বেশি বিশদ সমাধান তৈরি করতে সক্ষম হবেন। আপনার প্রশ্নগুলো যত বিস্তৃত হবে, আপনি তত বেশি সৃজনশীল ধারণা তৈরি করতে পারবেন। অতএব 2 জগতের সেরা অর্জন করার জন্য এই 2টি প্রশ্নের মধ্যে পরিস্থিতি অনুযায়ী সঠিক বিকল্পটি বেছে নেওয়া নিশ্চিত করুন। উদাহরণস্বরূপ, কিভাবে যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি। বিস্তৃত প্রশ্ন, সপ্তাহে মাত্র 10 ঘন্টা কাজ করে 30 দিনের মধ্যে আমি কিভাবে সেই লক্ষ্যে পৌঁছাতে পারি। কি হতো আর কেমন হতো যদি, এরকম প্রশ্ন। কল্পনা সবচেয়ে শক্তিশালী সম্পদ। কি হতো যদি, এই প্রশ্ন কল্পনাতে প্রবেশ করতে আমাদের সক্ষম করে তোলে। এই ধরনের প্রশ্ন আপনার ইচ্ছাগুলোকে বিশ্বে সম্প্রচার করতে এবং আপনাকে নির্দিষ্ট উদ্দেশ্য সেট করার অনুমতি দেয়। এখানে কিছু উদাহরণ, কি কেমন হতো যদি আমি আমার আদর্শ জীবন নিজে ডিজাইন করতে পারতাম, কি কেমন হতো যদি আমি আমার স্বপ্নের চাকরিটা করতে পারতাম, কেমন হতো যদি আমি আমার সবচেয়ে বড় ভয় কাটিয়ে উঠতে পারতাম। আবারও প্রশ্নগুলোকে আরো সুনির্দিষ্ট করে ব্যবহারিক সমাধানগুলো খুঁজে পাওয়া সহজ করে তুলুন। কি বা কেমন হতো যদি আগামী 3 বছরের মধ্যে আমি আমার আদর্শ জীবন ডিজাইন করতে পারতাম, কি বা কেমন হতো যদি আগামী 6 মাসের মধ্যে আমার স্বপ্নের চাকরি পেতে পারতাম, কেমন হতো যদি পরবর্তী 90 দিনের মধ্যে আমার সবচেয়ে বড় ভয় সহজেই কাটিয়ে উঠতে পারতাম। কে বা কারা প্রশ্ন, কে বা কারা এই প্রশ্ন আপনাকে আপনার চারপাশের সমষ্টিগত বুদ্ধিমত্তাতে প্রবেশ করতে সক্ষম করে তোলে। আপনি বাদে আরো এমন লক্ষ লক্ষ লোক আছে যারা আপনার লক্ষ্য অর্জন করে দেখিয়েছে, কেন তাদের কাছে সাহায্য চাইবেন না। নিচের প্রশ্নগুলো নিজেকে জিজ্ঞাসা করুন। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কার কাছে আছে? আমি যে লক্ষ্যগুলোর দিকে এগিয়ে যাচ্ছি সেই লক্ষ্য কে, কারা ইতিমধ্যেই অর্জন করেছে? আমি যে গুণাবলী গড়ে তুলতে চাই তা কে বা কারা আগেই মূর্ত করেছে? আমি কাকে ঘিরে এগিয়ে যেতে চাই? আমি কার সাথে কম সময় কাটাতে চাই? মনে রাখবেন, সামষ্টিক বুদ্ধিমত্তার মধ্যে প্রবেশ করার ক্ষমতা আপনাকে নিজের থেকে অনেক বেশি অর্জন করার সুযোগ দেয়। কেউই কখনো স্বনির্মিত হয় না। আমরা সকলেই আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য পূর্ববর্তী প্রযুক্তি এবং লক্ষ লক্ষ অন্যান্য লোকের কাজের ওপর নির্ভর করতে পারি। সাহায্য চাওয়ার অভ্যাস গড়ে তুলুন এবং সফল গুণধর ব্যক্তিদের ঘিরে নিজেকে গড়ে তুলুন, সেটা বাস্তব জীবনে হোক বা বই, কোর্স, ভিডিও, সেমিনার বা যে মাধ্যমেই হোক। যখন আমি নতুন কিছু অর্জন করার চেষ্টা করি, আমি সর্বদা নিজেকে নিম্নলিখিত প্রশ্নগুলো জিজ্ঞাসা করি। কে আমার প্রশ্নের উত্তর দিতে পারবে? কে ইতিমধ্যেই সেই লক্ষ্য অর্জন করেছে? কে আমার সাথে সবচেয়ে কার্যকর তথ্য অথবা টুল শেয়ার করতে পারবে? যদি নিজেকে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করার অভ্যাস গড়ে তোলেন, তবে আপনি নিজের অনেক সময় এবং প্রচেষ্টা বাঁচাতে পারবেন এবং অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে উঠবেন। কর্ম পদক্ষেপ, আপনার বার্ষিক লক্ষ্যে ফিরে যান এবং নিজেকে স্মার্ট প্রশ্ন জিজ্ঞাসা করুন, যেমন আমি কিভাবে দ্রুত সেই লক্ষ্য অর্জন করতে পারি? কেমন হতো যদি আমি যা কল্পনা করেছি তার চেয়ে দ্রুত এবং আরো সহজে সেই লক্ষ্যটি অর্জন করতে পারতাম? সেই লক্ষ্য ইতিমধ্যেই কে বা কারা অর্জন করেছে বা কে জানে সেই ব্যক্তিকে? তারপরে যখনই প্রয়োজন আপনার চিন্তা প্রক্রিয়া উন্নত করতে নিজেকে স্মার্ট প্রশ্ন জিজ্ঞাসা করার অভ্যাস করুন। নিজেকে আরো বড় স্বপ্ন দেখার অনুমতি দিন এবং আরো ভালো ফলাফল অর্জন করুন। মনের দৃষ্টি বড় রাখুন। লোকেরা তাদের সম্ভাবনায় পৌঁছতে ব্যর্থ হওয়ার একটি প্রধান কারণ হল তারা বড় দৃষ্টি বা ইচ্ছা করতে হেরে যায়। যদিও তাদের একটি সুনির্দিষ্ট লক্ষ্য বা দৃষ্টি থাকে, তবুও তারা বিক্ষিপ্ত হয়ে পড়ে, যা তাদের অগ্রগতি কমিয়ে দেয়। আগামীতে দেখা যায় তারা চকচকে অবজেক্ট সিনড্রোমের অর্থাৎ শাইনি অবজেক্ট সিনড্রোমের শিকার হয়। এক ক্রিয়াকলাপ, প্রকল্প বা লক্ষ্য থেকে পরবর্তীতে আরেক লক্ষ্যেই ঝাঁপিয়ে পড়ে। আরেকটি সাধারণ সমস্যা হলো আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রের মধ্যে নিখুঁত ভারসাম্য রাখতে চাই। ক্যারিয়ার, অর্থ, স্বাস্থ্য, ব্যক্তিগত বৃদ্ধি, সম্পর্ক ইত্যাদি। এই চিন্তাধারার সমস্যা হলো
আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রে একযোগে ফোকাস করার জন্য আমাদের যথেষ্ট সময় বা শক্তি নেই। এই কারণেই সাধারণত একটি ক্ষেত্র বাছাই করা এবং কয়েক মাস ব্যাপী আমাদের বেশিরভাগ সময় এবং প্রচেষ্টা সেই ক্ষেত্রে লাগানো অনেক বেশি কার্যকর। একবার সন্তোষজনক অগ্রগতি করলে আমরা পরবর্তী ক্ষেত্রে যেতেই পারি। এমন একটি সময়ের কথা চিন্তা করুন যখন আপনি আপনার জীবনে অনেক পরিবর্তন আনার চেষ্টা করেছিলেন। সম্ভবত আপনি ব্যর্থ হয়েছিলেন। এটি কয়েক সপ্তাহের জন্য কাজ করতে পারে, কিন্তু অপ্রত্যাশিত কিছু ঘটলেই আপনি সব ছেড়ে দেবেন এবং আপনার আগের রুটিনে ফিরে যাবেন। একই জিনিস ঘটে যখন আপনি আপনার জীবনের একাধিক ক্ষেত্রে বড় পরিবর্তন আনার চেষ্টা করেন। প্রাথমিক উত্তেজনা তীব্র হতে পারে, তবে সাধারণত এটি স্থায়ী হয় না। একজন প্রোডাক্টিভ প্রডিউসার, কৌশলগত প্রযোজক হিসেবে আপনাকে অবশ্যই মূল ক্ষেত্রে ফোকাস করতে হবে, যা অন্য সবকিছু আনলক করে দেবে। প্রায়শই এই জিনিসটি হতে পারে আপনার স্বাস্থ্য। আপনি যখন স্বাস্থ্যবান হবেন তখন আপনি ভালো বোধ করবেন এবং আপনার লক্ষ্যগুলো নিয়ে কাজ করার জন্য আরও বেশি শক্তি পাবেন। নিজেকে চ্যালেঞ্জ করার এবং স্বাচ্ছন্দ্যের বাইরে যাওয়ার জন্য আপনার সেই মানসিক অবস্থা তৈরি হবে। কিন্তু আপনি যদি ইতিমধ্যেই স্বাস্থ্যবান হয়ে থাকেন, তবে সম্ভবত মূল ক্ষেত্র হল আপনার অর্থ, অর্থাৎ টাকা। অথবা এমন হতে পারে আপনি আপনার বর্তমান চাকরিকে ঘৃণা করেন এবং এটি আপনার জীবনের অন্যান্য ক্ষেত্রগুলোকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। যদি তাই হয়, তাহলে আপনাকে সেদিকে মনোযোগ দিতে হবে। মনে রাখবেন, যে কোনো একটি ক্ষেত্রে মনোযোগ দেওয়ার অর্থ অন্য সবগুলোকে অবহেলা করা নয়। এর সহজ অর্থ হল দীর্ঘমেয়াদে বৃহত্তর ভালোর জন্য একটি ক্ষেত্রে বেশি পরিমাণ সময় এবং প্রচেষ্টা ব্যয় করা। সুতরাং আপনি যদি আপনার জীবনের যে কোনো একটি ক্ষেত্রকে উন্নত করতে চান, তবে কোনটি আপনার জীবনের সবচেয়ে বেশি সামগ্রিক প্রভাব ফেলবে? এটা কি আপনার স্বাস্থ্য, আপনার কর্মজীবন, আপনার আর্থিক অবস্থা? কোনটা? কর্মপদক্ষেপ। আপনার কর্ম নির্দেশিকা ব্যবহার করে একজন কৌশলগত প্রযোজক হয়ে উঠুন। আপনার জীবনের সবচেয়ে বড় ইতিবাচক প্রভাব ফেলতে পারে এমন একটি ক্ষেত্র চিহ্নিত করুন। এই ক্ষেত্রে আপনাকে যে লক্ষ্যে মনোযোগ দিতে হবে তা লিখুন। এটি নির্দিষ্ট এবং পরিমাপযোগ্যতা নিশ্চিত করুন। অগ্রগতি নিশ্চিত করতে এই লক্ষ্যের একটি সাধারণ কর্মপরিকল্পনা লিখে রাখুন। সন্তোষজনক ফলাফল অর্জন না করা পর্যন্ত সাধারণত বেশ কয়েক মাস, এমনকি 1 বছর বা তারও বেশি সময় ধরে এই ক্ষেত্রে মনোযোগ ধরে রাখুন এবং সম্পন্ন হওয়ার পর নতুন ক্ষেত্রে মনোযোগ দিন। চতুর্থ অংশ, কার্যকারীভাবে শেখা। ষষ্ঠ দিন, আপনি যা শিখছেন তার সর্বোচ্চ কার্যকারিতা প্রয়োগ করা। জোহান উলফ্যাকিং ভন গোয়েতে, কবি এবং নাট্যকার, উনি বলেছিলেন, শেষ পর্যন্ত আমরা আমাদের অধ্যয়ন থেকে শুধুমাত্র যা ব্যবহারিকভাবে প্রয়োগ করি সেটাই মনে রাখি। শেষ পর্যন্ত আমরা আমাদের অধ্যয়ন থেকে শুধুমাত্র যা ব্যবহারিকভাবে প্রয়োগ করি সেটাই মনে রাখি। স্ট্র্যাটেজিক প্রোডাক্টিভিটি, অর্থাৎ কৌশলগত উৎপাদনশীলতা, আরও এবং আরও বেশি তথ্য মাথায় ঢোকানোর বিষয় নয়, আপনি যা শেখেন তা কাজে লাগানোর বিষয়। এই বিভাগে আমরা কিভাবে সবচেয়ে সাধারণ শিক্ষার ফাঁদসমূহ এড়াতে পারি তা দেখতে যাচ্ছি। নাম্বার 1, সঠিক তথ্য খোঁজা এবং তা সঠিক উপায়ে প্রয়োগ করা। আমি বিশ্বাস করি কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে অবশ্যই 2টি গুণ অর্জন করতে হবে। সেগুলো হলো সঠিক তথ্য খুঁজে পাওয়ার সক্ষমতা গড়ে তোলা এবং বাস্তব ফলাফল অর্জনের জন্য জানা তথ্য বাস্তবায়ন করতে সক্ষম হওয়া। আপনি যদি পর্যাপ্ত পদক্ষেপ না নিয়ে ক্রমাগত আরও তথ্যের সন্ধান করতে থাকেন, তবে আপনি অভিভূত এবং আপনার লক্ষ্যগুলোর দিকে অগ্রগতি করতে অক্ষম বোধ করবেন। অন্যদিকে আপনি যদি সঠিক তথ্য বা সঠিক কৌশলের ওপর ভিত্তি করে পদক্ষেপ না নেন, তাহলে আপনি কোনো ভালো ফলাফল না পেয়ে তাড়াহুড়ো করতে থাকবেন। এই কারণে এই 2টি উপাদানের মধ্যকার ভারসাম্য ভালোভাবে রক্ষা করতে হবে। নাম্বার 2, বেশিরভাগ মানুষ কোনো জিনিস শেখার ক্ষেত্রে 5টি ভুল করে। অনেকে জানে না কিভাবে কার্যকারিতার সাথে শিখতে হয়। ক্রমাগত পরিবর্তনশীল বিশ্বে নতুন পরিবেশ বা পরিস্থিতির সাথে শেখার এবং মানিয়ে নেওয়ার ক্ষমতা আপনার সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ। আসুন, একটি নতুন দক্ষতা শেখার চেষ্টা করার সময় বা একটি চ্যালেঞ্জিং লক্ষ্য অর্জনের চেষ্টা করার সময় লোকেরা যে 5টি ভুল করে তা পর্যালোচনা করি। এগুলো হলো অতিরিক্ত শিক্ষা, বিশ্লেষণের উদ্যমহীনতা, কর্মদক্ষতার ভ্রম, চকচকে বস্তু সিনড্রোম অর্থাৎ সাইনি অবজেক্ট সিনড্রোম এবং দুর্বল পরিকল্পনার দক্ষতা। অতিরিক্ত শিক্ষা, সঠিক পরিমাণে তথ্য সংগ্রহ করতে সক্ষম হওয়া এমন একটি দক্ষতা যা প্রত্যেকেরই শেখা উচিত। তথ্যের ধরন এবং কতক্ষণ অনুসন্ধান করতে হবে তা জানা থাকলে আপনার পক্ষে কাজ করা সহজ হয়ে যাবে।
এটি আপনাকে আরো সহজে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে এবং দ্রুত লক্ষ্য অর্জন করতে সক্ষম করে তোলে। অন্যদিকে অত্যাধিক অপ্রাসঙ্গিক তথ্য অথবা আপনি যা করার চেষ্টা করছেন সে সম্বন্ধে খুব বিশদ তথ্য সংগ্রহ করা অকার্যকর এবং প্রায়শই বিশ্লেষণের উদ্যমহীনতার দিকে নিয়ে যায়। খুব বেশি শেখা এড়াতে প্রথম জিনিস যেটি করতে হবে সেটা হলো গবেষণার সুযোগ বা লাভ সংজ্ঞায়িত করা। আপনি যে দক্ষতা বা দক্ষতাগুলো শেখার চেষ্টা করছেন এবং যে লক্ষ্য বা লক্ষ্যগুলোতে পৌঁছানোর চেষ্টা করছেন সেগুলো সম্পর্কে স্পষ্টতা অর্জনের মাধ্যমে এটির সূচনা হয়। উদাহরণস্বরূপ, আপনি যদি পিএইচডি করা ছাত্র হন বা থিসিসের উপর কাজ করেন, তাহলে আপনাকে কোনো বিষয়ের উপর একজন কর্মচারী যে চাকরি করে তার চেয়ে অনেক বেশি লিখতে হবে। অর্থাৎ সেই কর্মচারীকে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন লিখতে বলা হয়, কিন্তু তার চেয়ে আপনাকে অনেক বেশি গবেষণা করতে হবে আপনার থিসিসের জন্য। এই কারণেই আপনাকে সর্বদা মনে রাখতে হবে আপনি কি খুঁজছেন, এটি কোথায় পাবেন এবং সর্বশেষ ফলাফলের রূপ কেমন হবে। প্রথম উদাহরণে একজন পিএইচডি শিক্ষার্থীকে অনেক বই এবং গবেষণাপত্র পড়তে হবে, যখন দ্বিতীয় উদাহরণে কর্মচারী শুধুমাত্র কয়েকটি নিবন্ধ বা প্রতিবেদন পর্যালোচনা করেই তার কাজ সম্পন্ন করতে পারবে। এটি শুনতে সহজ মনে হতে পারে, তবে অনেক লোক তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যের মূল নির্ধারণ করতে ব্যর্থ হয়। কিভাবে এটি খুঁজে বের করা যায় তার একটি সুস্পষ্ট কৌশল প্রতিষ্ঠা করতেও তারা ব্যর্থ হয়ে থাকে। বিপরীতভাবে বিলম্বিত করার আরেকটি উপায় হিসেবে তারা অধ্যয়ন করতে থাকে। আপনার অবস্থান কোথায়, আপনার বর্তমান লক্ষ্য অর্জনের জন্য আপনাকে কি ধরনের তথ্য সংগ্রহ করতে হবে। কর্মপদক্ষেপ: এমন একটি দক্ষতা নির্বাচন করুন যা আপনি বিকাশ করতে চান বা যার মাধ্যমে লক্ষ্য অর্জন করতে চান। এখন সর্বাধিক কার্যকারিতার জন্য আপনাকে কি ধরনের তথ্য সন্ধান করতে হবে এবং আপনি কিভাবে তথ্য সংগ্রহ করবেন তার পরিকল্পনা লিখে ফেলুন। বিশ্লেষণের উদ্যমহীনতা: আপনি কি কখনো নতুন কোনো তথ্য পেয়ে এত অভিভূত হয়েছেন যে আপনি জানেন না কোথা থেকে শুরু করবেন? এটা পুরোপুরি বোধগম্য। আমরা অল্প সময়ে অনেক তথ্য খুঁজে পেতে পারি, যখন চিবিয়ে গেলার চাইতে বেশি বেশি তথ্য কামড়ানোর চেষ্টা করেন। ফলাফল হিসেবে প্রায়শই আত্মবিশ্বাস এবং অনুপ্রেরণা হারানোর সাথে অভিভূত হওয়ার অনুভূতি হতে পারে। তথ্য ওভারলোড নিম্নলিখিত কারণে বিশ্লেষণের উদ্যমহীনতা দিকে পরিচালিত করে: পরস্পর বিরোধী তথ্যের সম্মুখীন হওয়া, বিষয়গুলোর জটিলতা আঁচ পেতে শুরু করেন এবং আপনি অন্তর্দৃষ্টি হারিয়ে ফেলেন। এখন ওপরের পয়েন্টগুলোর কোনোটি খারাপ নয়, আসলে কিছু ক্ষেত্রে এটি প্রয়োজনীয়। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি থিসিস লেখেন কিন্তু সতর্ক না হলে এগুলো বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। কার্যকরভাবে শেখার ক্ষেত্রে এগুলো বাধা হয়ে দাঁড়ায়। আসুন সংক্ষেপে প্রতিটি পয়েন্টে ব্যাখ্যা করা যায়। নাম্বার 1, পরস্পর বিরোধী তথ্যের সম্মুখীন হওয়া। শুরু করার আগে মনে হয় সঠিক তথ্য খুঁজে পাওয়া অনেক বেশি জটিল। যদি বিশ্বাস না হয়ে থাকে তবে সমস্ত ষড়যন্ত্র তত্ত্ব অর্থাৎ কনস্পিরেসি থিওরিজ সম্পর্কে চিন্তা করুন এবং প্রায় ক্ষেত্রেই সেগুলো কতটা গভীর নিয়ে যেতে পারে। অবশ্যই তাদের মধ্যে কিছু অর্থাৎ আংশিকভাবে সত্য হতে পারে, কিন্তু একই সময়ে সব সত্য হতে পারে না। অথবা পরিচিত বিভিন্ন ওজন কমানোর ডায়েট বিবেচনা করুন: প্যালিও, কেটো অ্যাটকিন্স, মেডিটেরিয়ান, ভেগান এবং আরো কত কি। যখন তথ্য বা ডেটা খুঁজছেন, আপনি এমন তথ্যের ঝুড়ির মুখোমুখি হবেন যা সরাসরি একে অপরের বিরোধিতা করে। আপনি যত বেশি এই ধরনের তথ্য খুঁজে পাবেন, সিদ্ধান্ত নেওয়া তত কঠিন হবে এবং পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা তত কম হতে থাকবে, অর্থাৎ অ্যানালাইসিস অফ প্যারালাইসিস। উদাহরণস্বরূপ, কল্পনা করুন আপনি একজন ক্রীড়া প্রশিক্ষক এবং আপনি আপনার প্রথম অনলাইন প্রশিক্ষণ কোর্স বিক্রি করার চেষ্টা করছেন। বিভিন্ন কোর্স বিক্রি করার উপায় খুঁজছেন। আপনি বেশ কিছু মার্কেটিং গুরুর কথা শুনছেন। সুখবর অর্থাৎ কংগ্রাচুলেশন, তাদের সকলের কাছে আপনার জন্য প্রয়োজনীয় জাদুর কাঠি আছে বলে মনে হচ্ছে, কিন্তু সমস্যা হলো সবার কাঠি আলাদা আলাদা। মার্কেটিং সরঞ্জামগুলোর উদাহরণের মধ্যে রয়েছে একটি ফেসবুক গ্রুপ তৈরি করা, একটি ইউটিউব চ্যানেল তৈরি করা, পডকাস্ট ইন্টারভিউ করা, আপনার ক্রীড়া ক্ষেত্রের একজন প্রভাবশালী লোকের ইনফ্লুয়েন্সারের কাছ থেকে একটি প্রশংসাপত্র পাওয়া, সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ইনস্টাগ্রামে, ফেসবুকে, টুইটারে বা লিঙ্কডইনে আপনার প্রশিক্ষণ কোর্সের প্রচার করা, আরও কোর্স তৈরি করা, ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া। এটি একটি অনুমানমূলক উদাহরণ, তবে এর মাধ্যমে বোঝা যায় যে আপনি কত সহজে পরামর্শের ভিড়ে হারিয়ে যেতে পারেন। কিভাবে এই সমস্যাটি কার্যকরভাবে মোকাবেলা করা যায় তা আমরা পরে দেখব। নাম্বার 2, আপনি বিষয়গুলোর জটিলতা আঁচ পেতে শুরু করেন। আপনি সর্বদা শেখার মাধ্যমে আরো গভীরে যেতে থাকবেন।
অনেক গবেষক অত্যন্ত নির্দিষ্ট বিষয়গুলোতে কয়েক দশক ব্যয় করেছেন এবং এখনও অনুভব করেন যে তারা সবেমাত্র যাত্রা শুরু করেছেন। উদাহরণস্বরূপ, কত কীটতত্ত্ববিদ কয়েক দশক ধরে পিঁপড়া নিয়ে অধ্যয়ন করতে থাকেন। অনেকে তাদের জীবন উৎসর্গ করে আদিম সংস্কৃতি অধ্যয়নের জন্য। আপনাকে একটি আরও সুনির্দিষ্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি। আমার একজন বন্ধু আছে যে এডো সময়কালে 1603-1868 জাপানি গ্রামে লুকোনো খ্রিস্টানদের নিয়ে অধ্যয়ন করে কয়েক বছর পার করে দিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে আসলে কোনো বিষয়ে এতটা জানার দরকার পড়ে না। আপনি প্রথম যখন কোনো বিষয় নিয়ে গবেষণা করেন, তখন আপনার লক্ষ্য হলো মোটামুটি দ্রুত এর একটি শালীন বোধগম্যতা অর্জন করা। কিন্তু যত গভীরে যাবেন, আপনি তত আরও সূক্ষ্মতা সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারবেন এবং বিষয়টির জটিলতা বুঝতে পারবেন। বড় অন্তর্দৃষ্টির মধ্যে ছোট ছোট দৃষ্টিগুলো ঠাঁই পাবে। শীঘ্রই আপনি ধাঁধাটি অর্থাৎ বড় লক্ষ্য সম্পূর্ণ করার জন্য ধাঁধার সমস্ত ছোট ছোট অংশগুলো অর্থাৎ আপনার সংগ্রহ করা সংক্ষিপ্ত তত্ত্ব সাজাতে অক্ষমতা অনুভব করবেন। অন্য কথায়, গাছের কথা ভাবতে গিয়ে একটা গোটা বন হারিয়ে ফেলবেন। ফলস্বরূপ আপনি অভিভূত বা অসহায় বোধ করবেন। যখনই এরকম ঘটবে, তখনই চিহ্নিত করে ফেলা খুব গুরুত্বপূর্ণ। বিষয়টি চিহ্নিত করা কঠিন নয়। কেবল নিজেকে পর্যবেক্ষণ করুন এবং দেখুন কখন জিনিসগুলো বিভ্রান্তিকর হতে শুরু করে। হতাশা, আত্মবিশ্বাস হারানো বা অনুপ্রেরণার অভাবের লক্ষণসমূহ সন্ধান করুন। এর মানে আপনি চিবিয়ে গেলার চেয়ে বেশি কামড় দিতে বেশি মনোযোগ দিচ্ছেন। যখন এরকম ঘটবে, তখন এক ধাপ পিছিয়ে যান, জুম আউট করুন এবং বড় ছবিতে লক্ষ্য পুনরায় মনোযোগ করুন। উদাহরণস্বরূপ, কল্পনা করুন যে আপনি একটি নিবন্ধের জন্য গবেষণা করছেন, যা আপনি আপনার ব্লগে পোস্ট করতে চান। সেই সম্বন্ধে সাম্প্রতিক কয়েকটি বই কিনে পড়া শুরু করলেন। পড়া চালিয়ে যাওয়ার সাথে সাথে বিষয়টির আরও গভীরে প্রবেশ করতে থাকবেন। আপনি আরও সূক্ষ্মতা সম্বন্ধে টের পাবেন এবং কয়েক ডজন গবেষণা, অগণিত পরিসংখ্যান এবং বিভিন্ন উপাখ্যান সম্পর্কে জানতে পারবেন। অনিবার্যভাবে আপনি অভিভূত বা নিমজ্জিত বোধ করতে শুরু করেন। বিষয়টি সম্পর্কে বোঝার পরিবর্তে আপনি ক্রমাগত বিভ্রান্ত হয়ে পড়েন। ধাঁধার অংশগুলো একসাথে রাখতে অক্ষমতা অনুভব করবেন। এবার একটি ভালো উপায় হল কেবলমাত্র প্রাসঙ্গিক তথ্য ব্যবহার করা। সাধারণ নিবন্ধ বা সংক্ষিপ্ত ভিডিওগুলো দেখে যাত্রা শুরু করুন। বিষয়টির সাথে পরিচিত হয়ে উঠুন। তারপরে প্রয়োজন পড়লে আপনি আরও গভীরে ডুব দিতে পারেন, তবে ডুবটি দেরি করে দিন। মোট কথা হল, আপনাকে অবশ্যই তথ্য কম নিতে হবে এবং বেশি বেশি পদক্ষেপ নিতে হবে। নাম্বার 3, আপনি অন্তর্দৃষ্টি হারিয়ে ফেলেন। অত্যাধিক তথ্য মাথায় ঢোকানোর চেষ্টা করলে সামগ্রিক চিত্রের দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি তৈরি হয়। বেশি বিশদভাবে তথ্য নেওয়া শুরু করলে অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলা এবং যা প্রয়োজন তা ধরে রাখা আরো কঠিন হয়ে যাবে। এর ফলে মন ঝাপসা হয়ে যায় এবং আপনি শেষ পর্যন্ত বিভ্রান্ত হয়ে পড়েন। কর্মদক্ষতার ভ্রম। অধ্যয়ন করার সময় অনেকের আরেকটি সমস্যা তৈরি হয়, যাকে কর্মদক্ষতার ভ্রম হিসেবে উল্লেখ করা যায়। সহজ করে বললে, আপনি বিশ্বাস করে ফেলেন যে আপনি কোনো জিনিস বা দক্ষতা শিখছেন, যদিও বাস্তবে আপনি তা শিখতে পারেননি। কিছু করার জন্য ঘন্টার পর ঘন্টা ব্যয় করার অর্থ এই নয় যে আসলেই আপনি উন্নতি করছেন। বছরের পর বছর ধরে প্রতি রবিবার আপনি আপনার বন্ধুদের সাথে টেনিস খেলতে পারেন, কিন্তু আপনি আপনার খেলার উন্নতির জন্য একটি স্পষ্ট উদ্দেশ্য সেট না করেন, যেমন একজন কোচ নিয়োগ না করেন, তাহলে আপনি সম্ভবত কখনোই উন্নতি করতে পারবেন না। যখনই আপনি কিছু শিখবেন বা লক্ষ্য অর্জনের জন্য কাজ করবেন, নিজের সাথে সৎ থাকুন। আপনি কি আসলেই উন্নতি করছেন? দ্রুত অগ্রগতি করতে পারার কোনো উপায় আছে? আপনি যখন সৎ থাকবেন, বুঝতে পারবেন কোনটি কার্যকারী, কিন্তু সৎ না থাকতে পারলে যেটি সহজ সেটি বেছে নেওয়ার প্রবণতা তৈরি হবে। যদি অন্য কারোর চেয়ে দ্রুত শিখতে চান, তাহলে আপনাকে অবশ্যই কঠিন ও কার্যকর পদক্ষেপগুলো বেছে নিতে হবে। শাইনি অবজেক্ট সিনড্রোম, চকচকে বস্তুর সিনড্রোম। আপনি কি এক কাজ থেকে অন্য কাজে ঝাঁপিয়ে পড়েন? আপনি কি কোনো লাভ বা শিক্ষা অর্জন ছাড়াই বইয়ের পর বই কিনে চলেছেন বা ভিডিওর পর ভিডিও দেখে চলেছেন? যদি তাই হয়, আপনি সম্ভবত শাইনি অবজেক্ট সিনড্রোমের শিকার। চকচকে অবজেক্ট সিনড্রোম বিকাশের সহজ অর্থ হল বাস্তব ফলাফল অর্জনের জন্য কোনো কিছু দীর্ঘ সময় ধরে চালানো আপনার পক্ষে সম্ভব হয়ে উঠছে না বা অসুবিধা হচ্ছে। তার পরিবর্তে আপনি একটি বাচ্চার মতো এক জিনিস থেকে অন্য জিনিসে ঝাঁপিয়ে পড়ছেন। মনে হয় যেন ক্রিসমাসের দিনে নতুন নতুন খেলনা পেয়েছেন। মানুষ তাদের লক্ষ্যে ব্যর্থ হয় বা জীবনের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে কোনটি অর্জন করতে ব্যর্থ হয়
এর একটি প্রধান কারণ হল চকচকে অবজেক্ট সিনড্রোম, অর্থাৎ শাইনি অবজেক্ট সিনড্রোম। এটি কাটিয়ে উঠতে শিখুন, তাহলে আপনার উৎপাদনশীলতা অর্থাৎ প্রোডাক্টিভিটি আকাশচুম্বী হবে। দুর্বল পরিকল্পনার দক্ষতা। আরেকটি সমস্যা যার সম্মুখীন আপনি হতে পারেন তা হল শেখার একটি নির্দিষ্ট সময়সূচি এবং কৌশল প্রতিষ্ঠা করতে ব্যর্থ হওয়া। ফলস্বরূপ আপনি অসংগঠিত হয়ে পড়েন, যা আপনার শেখার প্রক্রিয়া অকার্যকর করে তোলে। উদাহরণস্বরূপ, আপনি প্রয়োজনের চেয়ে বেশি শিখছেন বা সব অপটিমাল উপায়ে শিখছেন। এই ভুলটি এড়াতে আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে আপনি ঠিক কি শিখতে চাচ্ছেন এবং সেটি শেখার জন্য সর্বোত্তম উপায় চিহ্নিত করুন। কৌশলগত প্রযোজক, প্রোডাক্টিভ প্রডিউসার বলতে এটাই বোঝানো হয়। আমরা পরবর্তী বিভাগে এটি কিভাবে করতে হবে তা নিয়ে আলোচনা করব। কার্যকরভাবে শেখার উপায়। এখন যেহেতু আমরা শেখার মূল ফাঁদসমূহ সম্পর্কে জেনেছি, আসুন দেখি কার্যকরভাবে শিখতে হলে কি কি করা উচিত। শেখাকে কার্যকারী করার জন্য আপনাকে অবশ্যই আপনার ইনপুট কমাতে হবে এবং আউটপুট বাড়াতে হবে। শেখার পর্যায়ে আপনাকে অবশ্যই কম তথ্য মাথায় ঢুকাতে হবে ও তার চাইতে বেশি পদক্ষেপ গ্রহণ করতে হবে। যদি এমনটা করতে পারেন, আপনার শেখার ক্ষমতা নাটকীয়ভাবে উন্নত হবে। ওভার লার্নিং বন্ধ করতে এক ধাপ পিছিয়ে যান এবং সঠিকভাবে নিচের জিনিসগুলো বোঝার চেষ্টা করুন। নাম্বার 1, আপনি কি শিখতে চেষ্টা করছেন? এই প্রশ্ন আপনাকে সাহায্য করবে কোন ধরনের তথ্য সংগ্রহ করতে হবে এবং কতটা গভীরভাবে অনুসন্ধান করতে হবে এই বিষয়ে। নাম্বার 2, কেন আপনাকে এটি শিখতে হবে? এই প্রশ্ন নিশ্চিত করতে সাহায্য করবে সেই জিনিস শেখা আপনার সামগ্রিক কৌশলের সাথে সঙ্গতিপূর্ণ। নাম্বার 3, চূড়ান্ত ফলাফল বা পরিণতি কেমন হবে? চূড়ান্ত আউটপুটের একটি পরিষ্কার চিত্র পাওয়া গেলে তা আপনাকে আপনার পদ্ধতির পরিমার্জন করতে সাহায্য করবে। সঠিক লোকেদের জিজ্ঞাসা করতে, সঠিক বই পড়তে এবং আরও বুদ্ধির সাথে অধ্যয়ন করতে সক্ষম হয়ে উঠবেন। নাম্বার 4, জিনিসটি শেখার সর্বোত্তম উপায়। একবার সেরা পদ্ধতি চিহ্নিত করতে পারলে কাজের একটি কার্যকর পরিকল্পনা ডিজাইন অনায়াসেই করতে পারবেন। উদাহরণস্বরূপ, ধরা যাক আপনি একটি বিদেশি ভাষা শিখতে চান। প্রথমত আপনি ঠিক কি শিখতে চাইছেন তা নির্ধারণ করতে হবে। আপনি কি সেই ভাষায় কথোপকথন করতে সক্ষম হতে চান? আপনি কি সেই ভাষায় ক্লাসিক পড়তে চান? অথবা আপনি কি ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহারের জন্য এই ভাষা শিখতে চান? আপনার উদ্দেশ্যের উপর নির্ভর করে শেখার পদ্ধতি পরিবর্তন হয়। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি বিদেশি ভাষার বই পড়তে চান, তবে সেই ভাষায় কথা বলার চাইতে আপনাকে সে ভাষার ব্যাকরণ অধ্যয়নে বেশি সময় ব্যয় করতে হবে। যাই হোক, আপনি যদি কেবল আপনার নির্বাচিত ভাষায় কথোপকথন করা শিখতে চান, তবে আপনাকে পড়ার পরিবর্তে কথা বলার দিকে বেশি মনোনিবেশ করতে হবে। দ্বিতীয়ত, এটি শেখার কারণও জানতে হবে। কিভাবে এটি আপনাকে আপনার লক্ষ্য পূরণ করতে সাহায্য করে, কিভাবে এটা আপনার দৃষ্টির সঙ্গে সারিবদ্ধ। আপনি যা শেখেন তার বেশিরভাগই একটি বৃহত্তর দৃষ্টিভঙ্গি বা স্বপ্ন অর্জনের দিকে এক একটি ধাপ। আপনার প্রেরণা উচ্চতর হতে হবে এবং আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে সফল না হওয়া পর্যন্ত আপনাকে প্রচুর অধ্যবসায় করতে হবে। আপনি বিদেশি ভাষা শিখতে আর অনুপ্রাণিত হবেন যদি এটি একটি বড় লক্ষ্যের অংশ হয়। উদাহরণস্বরূপ, আপনি যদি রাশিয়ান ভাষায় সোলজেনিটসন বা দস্তয়েভস্কির কাজ পড়তে আগ্রহী হন, তাহলে আপনি রুশ ভাষায় অধ্যয়ন করতে অনুপ্রাণিত বোধ করবেন। আপনি যদি জাপানি সংস্কৃতির প্রতি অনুরাগী হন, তাহলে আপনি জাপানি ভাষা শেখার ইচ্ছা অনুভব করতে পারেন। অথবা আপনি যদি আপনার ইংরেজি উন্নতি করতে আগ্রহী হন, তাহলে আপনি হয়তো আমেরিকান সিনেমা পছন্দ করতে শুরু করবেন। তৃতীয়ত, চূড়ান্ত আউটপুট কেমন হবে সে সম্পর্কে একটি পরিষ্কার ধারণা থাকা দরকার। সংক্ষেপে, অবশ্যই এই প্রশ্নের উত্তর দিতে হবে, কেন আমি এটা শিখছি? বিদেশি ভাষার ক্ষেত্রে আপনি নিজেকে জিজ্ঞাসা করতে পারেন, আমি কি জন্য সেই ভাষা ব্যবহার করব? বই পড়ার জন্য? অফিসের প্রেজেন্টেশন তৈরি করার জন্য? সে ভাষার আসল সংস্করণের সিনেমা দেখার জন্য? গবেষণার ক্ষেত্রে আপনি ঠিক কিসের জন্য এই গবেষণা করছেন? কি ধরনের আউটপুট আপনি প্রত্যাশা করছেন? রিপোর্ট কি 5 পৃষ্ঠার হবে? 50 পৃষ্ঠার রিপোর্ট? একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য? এটাতে কি কি জিনিস অন্তর্ভুক্ত করা উচিত? ঠিক কি জন্য আপনি এটা করছেন? যখন আপনি অনিশ্চিত হয়ে পড়বেন, তখন আপনার সুপারভাইজার বা অন্য প্রাসঙ্গিক ব্যক্তির সাথে যোগাযোগ করুন। আপনি যদি অগ্রদূত হন, নিজেকে জিজ্ঞাসা করুন, চূড়ান্ত পণ্যটি কেমন হওয়া উচিত? এই প্রশ্নের উত্তর জানা থাকলে এটি আপনাকে সর্বোত্তম সংস্থান সমূহ শনাক্ত করতে সহায়তা করবে। অর্থাৎ, কোন বই কেনা উচিত বই,
কোন ওয়েবসাইটগুলো পরিদর্শন করা দরকার বা কাদের কাছে সাহায্য চাইতে পারেন। চতুর্থত, আপনি কি শিখতে চাচ্ছেন, কেন আপনাকে তা শিখতে হবে এবং চূড়ান্ত আউটপুটটি কেমন হওয়া উচিত। এগুলো একবার জানা হয়ে গেলে আপনি আপনার কর্মপদ্ধতির একটি বিশদ পরিকল্পনা স্থাপন করতে সক্ষম হয়ে উঠবেন। সেই দক্ষতা শেখার সর্বোত্তম উপায় এবং আপনার শেখার লক্ষ্য অর্জনের জন্য যে পদ্ধতি অনুসরণ করা উচিত তা নির্ধারণ করতে পারবেন। বসুন ও শেখার একটি কার্যকর কৌশল তৈরি করতে কিছুক্ষণ সময় নিন। হোক একটি সাধারণ প্রশ্নের উত্তর খোঁজার জন্য বা একটি জটিল বিষয়ে বিস্তৃত গবেষণা শুরু করার জন্যই হোক না কেন, প্রথমে গভীরে ডুব দেওয়ার পরিবর্তে চিন্তা করার জন্য সময় নেওয়া সর্বদা ভালো ধারণা। এই সাধারণ অভ্যাসটি আপনাকে একজন ভালো চিন্তাবিদ করে তুলবে এবং সময়ের সাথে সাথে আপনাকে একজন মহান প্রোডাক্টিভ প্রডিউসার অর্থাৎ কৌশলগত প্রযোজক হতে সাহায্য করবে। আপনার শেখার লক্ষ্য আরও নির্দিষ্ট করে উল্লেখ করুন। একটি স্পষ্ট লক্ষ্য এবং একটি নির্দিষ্ট সময়সীমা শেখার জন্য অনুপ্রেরণা জাগায়। উদাহরণস্বরূপ, আমি যখন বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা অধ্যয়ন করছিলাম তখন আমি সেই ভাষার দক্ষতা পরীক্ষার জন্য নিবন্ধন করেছিলাম। প্যারিসে বছরে একবার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এটি একটি স্পষ্ট সময়সীমা ঠিক করে দিয়েছিল এবং আমাকে আমার শেখার অবস্থা জানতে সাহায্য করেছিল। অবশ্য একটি অফিসিয়াল সময়সীমার আবশ্যকতা নেই, আপনি নিজেই সময়সীমা সেট করে নিতে পারেন। উদাহরণস্বরূপ, ধরা যাক আপনি স্প্যানিশ শিখছেন। সেক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে এই বছরের 31শে অক্টোবর আপনাকে একজন স্প্যানিশ বন্ধুর সাথে কথোপকথন করতে হবে। এটিকে আরও কার্যকর করার জন্য আপনি কথোপকথনের বিষয় নির্দিষ্ট করতে পারেন, যেমন আত্মপরিচয়, ভ্রমণের অভিজ্ঞতা এবং ভবিষ্যতের লক্ষ্য। মূল বিষয় হল আপনাকে অবশ্যই স্ফটিকের ন্যায় স্বচ্ছ লক্ষ্য সেট করতে হবে, কারণ আপনার শেখার উদ্দেশ্য সংজ্ঞায়িত করতে, আপনাকে আপনার লক্ষ্যকে বাস্তব করতে, কর্মপদ্ধতিকে অনুপ্রাণিত করতে, সময়সীমা ব্যবহার করে জরুরি অনুভূতি তৈরি করতে এবং একটি কার্যকর কর্মপরিকল্পনা তৈরি করতে সক্ষম হওয়ার জন্য। সম্ভাব্য সেরা শেখার কৌশল চিহ্নিত করুন। আপনি লক্ষ্য নির্ধারণ করছেন, এখন এটি সম্পন্ন করার সম্ভাব্য সর্বোত্তম কৌশল চিহ্নিত করার সময়। এটি করার সময় আপনার লক্ষ্যের সামগ্রিক উদ্দেশ্যের কথা মাথায় রাখুন। আপনার আসলে কতটা শিখতে হবে, আপনার কি ডজন ডজন বই পড়তে হবে, নাকি শুধু একটি সিরিজ পড়তে হবে, বেশ কয়েকটি ভিডিও দেখতে হবে, নাকি একটি নির্দিষ্ট কোর্স নিলেই যথেষ্ট। সর্বোত্তম কৌশল চিহ্নিত করতে আমি আপনাকে নিম্নলিখিত পদক্ষেপ সমূহ অনুসরণ করতে উৎসাহিত করব। নাম্বার 1, এমন একজন বন্ধু বা পরিচিত ব্যক্তিকে খুঁজুন যিনি ইতিমধ্যেই আপনি যা শিখতে চান সে জিনিসটি শিখছেন বা যিনি ইতিমধ্যেই আপনার লক্ষ্য অর্জনের চেষ্টা করছেন। নাম্বার 2, শেখার লক্ষ্যে পৌঁছানোর সবচেয়ে কার্যকর উপায় নিজেকে চিহ্নিত করতে বলুন। নাম্বার 3, এমন একটি কর্মপরিকল্পনা তৈরি করুন যা আপনার লক্ষ্যে পৌঁছানোর সম্ভাবনাকে সর্বাধিক করে তোলে। আসুন প্রতিটি পয়েন্ট আরও গভীরভাবে আলোচনা করা যায়। নাম্বার 1, এমন একজন বন্ধু বা পরিচিত ব্যক্তিকে খুঁজুন যিনি ইতিমধ্যেই একই লক্ষ্য অর্জন করেছেন। সম্ভাবনাগুলো হল, আপনি যা শিখতে বা অর্জন করার চেষ্টা করছেন অন্য কেউ সম্ভবত সেটি ইতিমধ্যেই শিখেছে বা অর্জন করেছে। অতএব আপনার প্রথম উদ্দেশ্য হল সেই ব্যক্তিকে খুঁজে বের করা এবং তাদের গোপন অস্ত্র সম্বন্ধে জিজ্ঞাসা করা। অবশ্যই এর অর্থ এই নয় যে আপনাকে একই জিনিস করতে হবে বা এমনকি তাদের পদ্ধতিটি আপনার ক্ষেত্রেও কাজ করবে, এমন কোনো কথা নেই। তবে শুরু করার জন্য এটি একটি ভালো পদক্ষেপ। আমি আপনাকে নিম্নলিখিত প্রশ্নগুলো তাকে জিজ্ঞাসা করার পরামর্শ দেব। আপনার শেখার কৌশল বা পদ্ধতি কি ছিল? আপনার জন্য সবচেয়ে কার্যকর কার্যকলাপ কোনটি ছিল? আপনি কিসের সাথে সবচেয়ে বেশি লড়াই করেছেন এবং কিভাবে আপনি এটি কাটিয়ে উঠলেন? আপনার যদি আবার সেই দক্ষতা শিখতে হয় তাহলে আপনি কোন কাজ বা পদক্ষেপটি ভিন্নভাবে করবেন? আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে আপনি কিভাবে এটা শিখতেন? আমার জানা উচিত এমন আরও অন্য কোনো জিনিস বা বিষয় আছে। একবার আপনি আপনার বন্ধু বা পরিচিতের সাক্ষাৎকার নিলে আপনার শেখার লক্ষ্যে পৌঁছানোর সর্বোত্তম উপায় সম্পর্কে আরও ভালো ধারণা পেয়ে যাবেন। শেখার লক্ষ্যে পৌঁছানোর সবচেয়ে কার্যকর উপায় নিজেকে চিহ্নিত করতে বলুন। এখন আপনি আপনার শেখার কৌশল পরিকল্পনা করতে শুরু করেছেন। আসুন আরও এক ধাপ এগিয়ে যায়। পরের ধাপ হল লক্ষ্য অর্জনের জন্য আপনি যে কৌশলসমূহ ব্যবহার করতে পারেন তা নিয়ে 10 থেকে 15 মিনিট চিন্তা ভাবনা করুন। নিজেকে জিজ্ঞাসা করার জন্য নিজেকে কিছু প্রশ্ন রয়েছে। কিভাবে আমি যত দ্রুত ও কার্যকরভাবে সম্ভব শিখতে পারি?
আমার কি করা এড়ানো উচিত? একটি ভালো কৌশলের জন্য আপনাকে বেশিরভাগ জিনিসকে প্রত্যাখ্যান করতে হবে ও পরবর্তীতে খুব কম সংখ্যক তবে উচ্চ প্রভাবিত কাজসমূহে মনোযোগ দিতে হবে। অতিরিক্ত শিক্ষা বিষয়টা কেমন এবং আমি কিভাবে এটি এড়াতে পারি? আমি কি কোনো শিক্ষার ফাঁদে পা ফেলব? নিশ্চিত করুন যতটা সম্ভব পরিষ্কার উত্তর পেতে। এমন একটি কর্মপরিকল্পনা তৈরি করুন যা আপনার লক্ষ্যে পৌঁছানোর সম্ভাবনাকে সর্বাধিক করে তোলে। এখন আপনার কাছে সঠিক কৌশল তৈরি করার জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য রয়েছে। আসুন একটি কংক্রিটের ন্যায় পরিকল্পনা তৈরি করি। আপনার কর্মপরিকল্পনা সংজ্ঞায়িত করতে নিজেকে নিম্নলিখিত প্রশ্ন জিজ্ঞাসা করুন। কোন সেই প্রধান দৈনন্দিন কাজ যা আমাকে লক্ষ্যে পৌঁছানোর গ্যারান্টি দেবে? আমাকে সেই লক্ষ্যে পৌঁছতে সাহায্য করার জন্য কি পরিমাণ সময় বিনিয়োগ করতে হবে? আমার পথের প্রধান মাইলফলক কি? কর্মপদক্ষেপ: কম শেখা এবং বেশি কাজ বা পদক্ষেপ গ্রহণের চেষ্টা করার মাধ্যমে আপনার শেখা বনাম কাজ করার অনুপাত পরিবর্তন করুন। শেখার একটি লক্ষ্য নির্বাচন করুন এবং একটি সাধারণ কর্মপরিকল্পনা তৈরি করুন। এটি করার জন্য নিশ্চিত করুন যে আপনি ঠিক কি শিখতে চাচ্ছেন এবং এর উদ্দেশ্য নির্ধারণ করুন। নিজে গবেষণা ও বন্ধুদের জিজ্ঞাসা করে শেখার সর্বোত্তম উপায়টি চিহ্নিত করুন এবং ধারাবাহিক অগ্রগতি করার জন্য একটি সহজবোধ্য সময়সূচি তৈরি করুন। নাম্বার 6, সঠিক দক্ষতা অর্জন করা। দীর্ঘমেয়াদী লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে কি কি দক্ষতা অর্জন করতে হবে? নেতৃত্বের দক্ষতা, লেখার দক্ষতা, পাবলিক স্পিকিং এর দক্ষতা, এক্সেল স্প্রেডশিটের দক্ষতা এবং সেগুলো অধ্যয়নের অগ্রাধিকার কিভাবে বিচার করা উচিত। সত্যিকারের উৎপাদনশীল হতে আপনাকে অবশ্যই সঠিক দক্ষতা শিখতে হবে। এই বিভাগে আমরা সঠিক দক্ষতা বলতে আমি কি বোঝাতে চাই এবং কিভাবে এগুলো আপনার জন্য চিহ্নিত করতে হবে তা নিয়ে আলোচনা করব। অবশ্যই শিখতে হবে এমন মূল দক্ষতা সমূহ চিহ্নিত করুন। আপনি শিখতে পারেন এমন প্রায় অসংখ্য দক্ষতা রয়েছে, কিন্তু সময় সীমিত, তাই আপনাকে অবশ্যই ভালো ও কার্যকর দক্ষতা সমূহ বেছে নিতে হবে। এবার দক্ষতা শেখা গুরুত্বপূর্ণ, কারণ নতুন দক্ষতা অর্জন আপনার প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে। একটি নির্দিষ্ট দক্ষতা বারবার অনুশীলন করার মাধ্যমে অপ্রশিক্ষিত ব্যক্তির চেয়ে আপনি অনেক ভালোভাবে সেই দক্ষতার মাধ্যমে কাজ সম্পন্ন করতে পারবেন। প্রকৃতপক্ষে অর্থনীতিবিগণ যে শ্রমের বিভাজন অধ্যয়ন করে সেটির অর্থ এরকমই। আপনি নিজেই সব বেছে নিতে পারেন, শিকার করা, কাপড় তৈরি করা, বাড়ি তৈরি করা ইত্যাদি। অথবা আপনি যে কাজে বা কাজগুলোতে দক্ষ অর্থাৎ ভালোভাবে করতে পারেন সেগুলো করুন, আর প্রয়োজনীয় বাকি সমস্ত কিছু অন্যদের কাছ থেকে আমদানি করে নিন। কিন্তু কোন সেই প্রধান দক্ষতা যা আপনার শেখা উচিত এবং কেন? এই বিষয়টি কোন কাজ সম্পন্ন করার চেষ্টা করছেন তার উপর উত্তর নির্ভর করে, কিন্তু এই প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করে না, তাই না? সুতরাং কোনো দক্ষতা শেখার শুরু করার আগে আসুন কয়েকটি বিষয় পর্যালোচনা করি। নিচে বর্ণিত গুরুত্বপূর্ণ উপাদানসমূহ বিবেচনায় নেওয়া উচিত। কিভাবে এই দক্ষতা আমাকে দীর্ঘমেয়াদী লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে? আপনার সময় এবং শক্তির মাধ্যমে সত্যিকারের কৌশলগত হয়ে উঠতে আপনাকে অবশ্যই লক্ষ্যে আঘাত করার জন্য প্রয়োজনীয় দক্ষতা তৈরি করতে সময় ও শক্তি ব্যয় করতে হবে। উদাহরণস্বরূপ, আপনি যদি একজন লেখক হতে চান কিন্তু লেখার জন্য কোনো সময় ব্যয় না করেন, তবে আপনি কখনোই আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না। একইভাবে আপনি যদি একজন শিক্ষক হতে চান কিন্তু আপনার যোগাযোগের দক্ষতা কম থাকে, তাহলে আপনি যতই জ্ঞানী হন না কেন, শেখানোর জন্য সংগ্রাম করতে হবে। এখন অর্জন করতে চান এমন একটি প্রধান লক্ষ্য সম্পর্কে চিন্তা করুন। তারপর নিজেকে জিজ্ঞাসা করুন, এই লক্ষ্য অর্জনের সম্ভাবনাকে সর্বাধিক করার জন্য আমার কোন নির্দিষ্ট দক্ষতা বিকাশ বা অর্জন করতে হবে? আপনার কি বিক্রয় দক্ষতা উন্নতি করতে হবে, লেখার দক্ষতা, নেতৃত্বের দক্ষতা, সাংগঠনিক দক্ষতা? সংক্ষেপে, যখন স্ট্র্যাটেজিক প্রোডাক্টিভিটি বা কৌশলগত উৎপাদনশীলতার কথা আসে, আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় মূল দক্ষতা সমূহ চিহ্নিত করেছেন। তারপরে অবশ্যই এই দক্ষতা অর্জন করতে সক্ষম হয়ে ওঠার জন্য সামঞ্জস্যপূর্ণ অভ্যাস এবং ব্যবহারিক প্রশিক্ষণ ব্যবস্থা প্রয়োগ করতে হবে। কোন দক্ষতায় সবচেয়ে বেশি লিভারেজ পাওয়া যাবে? প্রতিটা দক্ষতায় একই ওজন বা মূল্য বহন করে না। কিছু সংখ্যক দক্ষতা এমন আছে যে সেগুলো অন্যগুলোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেগুলোকে আমি মেটা স্কিল নামে সম্বোধন করি। মেটা স্কিল আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে
বিস্তৃত হয়ে পড়তে পারে এবং অন্যান্য দক্ষতা অর্জনে সহজ করে তুলতে পারে। উদাহরণস্বরূপ, দ্রুত এবং কার্যকরভাবে শেখার ক্ষমতা হল একটি মেটা স্কিল। কিভাবে নতুন দক্ষতা বা জ্ঞান অর্জন করতে হয় তা একবার জানা হয়ে গেলে পরবর্তীতে যা কিছুই শিখতে চাইবেন তার উপর ইতিবাচক প্রভাব ফেলবে, এগিয়ে যেতে সাহায্য করবে। মেটা স্কিল সত্যিই খুবই প্রভাবশালী। আমি চাইব আপনি এমন মেটা স্কিলের কথা ভাবুন যা বিকাশ করার সক্ষমতা আপনার আছে। কিছু উদাহরণ: কি উপায়ে কার্যকরভাবে অধ্যয়ন করতে হয় তা শিখুন। অন্যদের চেয়ে দ্রুত জ্ঞান অর্জন করা আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে একটি বিশাল প্রতিযোগিতামূলক মুনাফা দেয়। স্পষ্টভাবে যোগাযোগ করা, চিন্তাভাবনা এবং ধারণাসমূহ স্পষ্টভাবে শেয়ার করতে সক্ষম হওয়া আপনার প্রভাবকে বাড়িয়ে তুলবে, তা কর্মক্ষেত্রে হোক বা আপনার ব্যক্তিগত জীবনে। মনোযোগ দিয়ে শোনা, সম্পূর্ণরূপে অস্তিত্বের সহিত উপস্থিত হওয়া এবং মানুষজনদের কথা মনোযোগ সহকারে শোনার ফলে আপনি ব্যক্তিগত এবং পেশাদার উভয় সম্পর্কের মান উন্নত করতে সক্ষম হবেন। আপনার অবস্থান কোথায়? যদি নতুন কোনো দক্ষতা অর্জন বা কোনো দক্ষতা আরও বিকাশ করতে চান, তবে কোনটি আপনার দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতার উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে? মনে রাখবেন, হাতে গোনা কয়েকটি দক্ষতার বিকাশ নাটকীয়ভাবে আপনার প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা ও জীবনকে উন্নত করতে পারে। কোন দক্ষতা বাধা হিসেবে কাজ করে? কোন দক্ষতা আপনার শক্তির সর্বোচ্চ মুনাফা দেয়? যখনই আপনি একটি নতুন দক্ষতা অর্জন করতে চান, তখন আসলে আপনি ট্রেড অফ বা বিনিময় করতে থাকেন। অন্য কথায়, যখন একটি দক্ষতা অর্জন করতে চান, তখন একই সময়ে আপনি অন্যান্য দক্ষতা না শেখার সিদ্ধান্ত পরোক্ষভাবে বেছে নেন। এই কারণে আপনাকে কৌশলগত হতে হবে। আপনি যেটিতে পারদর্শী নন সেটিতে কি উন্নতি করা উচিত, অথবা আপনি যেটাতে ইতিমধ্যে পারদর্শী সেটির আরও উন্নতি করার জন্য কি সবসময় প্রচেষ্টা করা উচিত? লক্ষ্যের ওপর নির্ভর করে উত্তর ভিন্ন হতে পারে। সাধারণভাবে আমি বিশ্বাস করি নিজের শক্তিশালী দিকের ওপর মনোযোগ দেওয়া আরও কার্যকর। যাই হোক, কিছু পরিস্থিতিতে দুর্বলতাগুলোর ওপর কাজ করা উচিত হতে পারে। এটি কিভাবে বিচার করবেন তা দেওয়া হলো। কখন শক্তিশালী দিকগুলোর ওপর মনোযোগ দেবেন? যখনই ইতিবাচক ফলাফল ইতিমধ্যেই দেখতে পাবেন, তখনই আপনার শক্তিগুলোর ওপর মনোযোগ রাখুন। আপনি যদি নিশ্চিত না হন যে আপনার শক্তি বা ভালো গুণসমূহ কি কি, সেক্ষেত্রে যেখানে ইতিবাচক ফলাফল বা প্রতিক্রিয়া পাচ্ছেন সেখানে লক্ষ্য করুন। উদাহরণস্বরূপ, যখন আমি অ্যামাজনে আমার প্রথম বই প্রকাশ করি, তখন অনেক ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি। ফলস্বরূপ আমি আমার সময়ের একটি বড় অংশ আরও বই লেখার জন্য উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি। যাই হোক, যদি প্রতিক্রিয়াটি অত্যাধিক নেতিবাচক হতো, সম্ভবত ছেড়ে দিতাম এবং এমন অন্য কিছুতে মনোনিবেশ করতাম যাতে আমি পারদর্শী ছিলাম। অন্যদিকে, ক্যামেরার সামনে আমি নিজেকে উপস্থাপন করতে দুর্দান্ত নই। অন্যরা হয়তো এক্ষেত্রে কম পরিশ্রমে অনেক ভালো ফলাফল পেতে পারে, আমি পাইনি। ফলস্বরূপ আমি আমার স্পিকিং বা বক্তৃতা বা দক্ষতা উন্নত করার জন্য খুব বেশি সময় ব্যয় না করার সিদ্ধান্ত নিয়েছি। কখন আপনার দুর্বলতা সমূহের দিকে মনোযোগ দেবেন? যখন আপনার দুর্বলতা সমূহ আপনার এবং সাফল্যের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়, তখন সেগুলোতে মনোনিবেশ করুন। উদাহরণস্বরূপ, আজ যদি আমি সিদ্ধান্ত নিই যে আমি আমার জনপ্রিয়তা বাড়াতে এবং আমার বই বিক্রি বাড়াতে কয়েক ডজন পডকাস্টে সাক্ষাৎকার দেব, যা আমি বিশ্বাস করি একটি সুন্দর কৌশল, তাহলে আমি আমার যোগাযোগ দক্ষতা উন্নত করতে আরো বেশি সময় ব্যয় করব। অথবা এমন কাউকে কল্পনা করুন যার ভাই মাদকের ওভারডোজের কারণে মারা গেছে এবং সে বাচ্চাদের মাদক থেকে দূরে থাকতে সাহায্য করাকে তার মিশন বানিয়েছে। সে যদি সারা দেশের স্কুল সমূহে তার বার্তা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে তার লজ্জা অথবা দুর্বল যোগাযোগ দক্ষতা কাটিয়ে ওঠার জন্য এটি বোধগম্য হবে। আপনার অবস্থান কোথায়? আপনার এবং সাফল্যের মধ্যে কোনো বাধা আছে কি? যদি তাই হয়, আপনার কি সেগুলো কাটিয়ে ওঠা উচিত? আপনি আপনার দুর্বলতাগুলোতে ফোকাস করতে চাইলে করতে পারেন, যখন সেগুলো আপনার আত্মসম্মানকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। এই ক্ষেত্রে আপনি যদি কর্মক্ষেত্রে প্রেজেন্টেশন বা উপস্থাপনা করতে চান কিন্তু দর্শকদের সামনে দাঁড়ানোর সময় ভয় অনুভব করেন, তাহলে আপনার উপস্থাপনা দক্ষতার উপর কাজ করা একটি ভালো সিদ্ধান্ত হতে পারে। এক্সেল সঠিকভাবে ব্যবহার করতে পারেন না, এর জন্য লজ্জিত অনুভব করেন, তাহলে আপনার স্প্রেডশিট দক্ষতা উন্নত করার একটি স্মার্ট বা বুদ্ধিমান পদক্ষেপ হতে পারে। এটাই মোট কথা। আপনার দুর্বলতা সমূহ যখন স্পষ্টভাবে একটি বাধা হয়ে দাঁড়ায়,
বা যখন আপনার আত্মমূল্যবোধকে প্রভাবিত করে তখন সেগুলো নিয়ে কাজ করুন। অন্যথায় সেগুলো উপেক্ষা করার কথা বিবেচনা করুন, অথবা যখনই সম্ভব এমন একজনকে খুঁজে বের করুন যেগুলো আপনার হয়ে কাজগুলো করে দেবে বা আউটসোর্সিং করে সাহায্য করবে। কতটি দক্ষতার উপর ফোকাস করা উচিত? আপনার সময় যেমন সীমিত, তেমনি আপনি ঠিক কতটি দক্ষতা অর্জন করতে পারবেন তার সংখ্যাও সীমিত। আমি আপনাকে একই সময়ে 2 বা ততোধিক দক্ষতা শেখার উপর ফোকাস না করার পরামর্শ দেব। মূল্যবান দক্ষতার কিছু উদাহরণ হল কোচিং, সিদ্ধান্ত গ্রহণ, নেতৃত্ব, যৌক্তিক চিন্তা, মার্কেটিং বা বিপণন, প্ররোচনা, পাবলিক স্পিকিং, সেলস, লেখালেখি এবং আরও অনেক কিছু। আবার অর্জন করার জন্য এমন দক্ষতা বেছে নেওয়া নিশ্চিত করুন যে সেগুলো আপনার লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। 2 বা 3টি দক্ষতা একত্রিত করে এবং প্রতিটিতে উচ্চ স্তরের দক্ষতা অর্জন করে আপনি অন্যান্য বেশিরভাগ লোকের চেয়ে বেশি প্রতিযোগিতামূলক মুনাফা অর্জন করতে পারেন, এবং এইভাবেই আপনি আপনার নিজের পথ নিজে তৈরি করতে পারবেন। উদাহরণস্বরূপ, অনেক বিখ্যাত স্বাধীন লেখক আছে এবং অনেক বিখ্যাত মার্কেটার আছে, কিন্তু এমন খুব কম সংখ্যক মানুষ আছে যারা একই সাথে খুব ভালো লেখক আবার খুব ভালো মার্কেটারও। এরাই সাধারণত সবচেয়ে সফল হয়, অর্থাৎ সবচেয়ে বেশি বই বিক্রি করতে পারে। আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় 2টি বা 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতায় দুর্দান্ত হয়ে উঠুন, তাহলে আপনার জন্য অর্জনের পথ অনেক সহজ হয়ে যাবে। কর্ম পদক্ষেপ। আপনার সবচেয়ে বড় দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর একটিতে পৌঁছানোর জন্য আপনাকে যে সমস্ত দক্ষতা শিখতে হবে তার তালিকা তৈরি করুন। 2টি বা 3টি দক্ষতা নির্বাচন করুন যা সবচেয়ে বড় ইতিবাচক প্রভাব ফেলবে এবং সেই লক্ষ্যে পৌঁছানোর সম্ভাবনাকে সর্বাধিক করে তুলবে। তারপর গুরুত্ব অনুযায়ী তাদের অতিক্রম করে সাজিয়ে ফেলুন। অতিরিক্ত টিপস। যখন এমন দক্ষতা খুঁজছেন যেটাতে আপনি ফোকাস করতে চান, তখন নিশ্চিত করুন যে সেই দক্ষতাগুলো আপনাকে অনুপ্রাণিত করতে পারে। আপনি অনুপ্রাণিত না হলে কোনো দক্ষতায় একটি বিশেষজ্ঞ পর্যায়ে পৌঁছতে পারবেন না। নতুন দক্ষতা শেখার সময় আরও কিছু বিবেচ্য বিষয়। যখনই একটি নতুন দক্ষতা বিকাশ করতে চাইবেন, তখন অর্জনের প্রয়োজনীয় দক্ষতার স্তরটি মাথায় রাখুন। আপনার সময় এবং শক্তি সীমিত, অতএব শুধুমাত্র আংশিকভাবে উপযোগী বা একেবারেই প্রয়োজন নেই এমন একটি দক্ষতায় অত্যাধিক পারদর্শী হয়ে ওঠার কোনো মানে নেই। এটি গুরুত্বপূর্ণ কারণ দক্ষতা অর্জন করা আর সেই দক্ষতায় একজন বিশেষজ্ঞ হওয়ার মধ্যে ব্যবধান প্রচুর। যদিও আপনি তুলনামূলকভাবে দ্রুত সময়ে কোনো দক্ষতার 80 থেকে 90% অর্জন করতে পারবেন, কিন্তু শেষ 10% অর্জন করতে বছরের পর বছর পার হয়ে যেতে পারে। নিচে দেওয়া বিষয়গুলোর মধ্যে অনেক পার্থক্য আছে। 5টি ভাষায় কথোপকথন করতে সক্ষম হওয়া এবং জাতিসংঘের জন্য একজন দোভাষী হওয়া, ফুটবল, বাস্কেটবল এবং বেসবলে সত্যি ভালো খেলোয়াড় হওয়া এবং একজন NBA প্লেয়ার হওয়া, পিয়ানো, গিটার বা গানের সাথে কয়েকটি গান বাজাতে সক্ষম হওয়া এবং ভিয়েনা ফিলহারমোনিকার, অস্ট্রিয়ার একটি বিখ্যাত অর্কেস্ট্রা যেটা বেহালা বাদক। সংক্ষেপে বলতে গেলে, আপনি একই সময়ে একাধিক দক্ষতা শিখতে পারেন, তবে কেবল যে কোনো একটিতেই বিশেষজ্ঞ হয়ে উঠতে পারবেন। অতএব আপনি যে কয়টা দক্ষতা আয়ত্ত করতে চান তা অত্যন্ত সতর্ক হয়ে নির্বাচন করুন এবং এমন জিনিসগুলোতে প্রয়োজনের চেয়ে বেশি সময় ব্যয় করা এড়িয়ে চলুন যা কেবলমাত্র সাদামাটা ফলাফল আনবে, যদি না আপনি এটি করতে পছন্দ করেন। পঞ্চম অংশ, শক্তির বিভাজন করা। সপ্তম দিন, আপনার শক্তি ভালোভাবে পরিচালনা করে সেটাকে সঠিক কাজে লাগান। সারাহ বার্নার্ড একদিন বলেছিলেন, জীবন থেকে জীবনের জন্ম হয়, শক্তি থেকে শক্তির সৃষ্টি হয়, ধনী হওয়ার পন্থা নিজেকে ব্যয় করা। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি কেন নিজ শক্তি ভালোভাবে পরিচালনা করতে শেখা গুরুত্বপূর্ণ। এটি কিভাবে করতে হবে সেটিও আমরা আবিষ্কার করব। যত বেশি শক্তি থাকবে আপনি তত বেশি প্রোডাক্টিভ বা উৎপাদনশীল হয়ে উঠবেন। নাম্বার 1, সেরা সময় কার্যকরভাবে ব্যবহার করা। সকলেরই এমন সময় পিরিয়ড হয় যখন অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি শক্তি থাকে। এই সময়ে আমরা আরও স্পষ্টভাবে চিন্তা করতে পারি, আরও অনুপ্রাণিত হই এবং ফলস্বরূপ আরও ভালোভাবে কাজ করতে পারি। দুর্ভাগ্যবশত অনেক লোক এই সুযোগের সর্বাধিক ব্যবহার করতে ব্যর্থ হয়।
মূল বিষয়গুলো নিয়ে কাজ করার পরিবর্তে তারা সোশ্যাল মিডিয়াতে চ্যাট করা, ইমেল চেক করা বা ছোটখাটো কাজ সম্পূর্ণ করার জন্য সময়টা নষ্ট করে দেয়। যদি তারা দিনের পর দিন এই আচরণটি পুনরাবৃত্তি করতে থাকে, তবে তারা তাদের মনোযোগ নষ্ট করে ফেলবে এবং তাদের উৎপাদনশীলতাকে হত্যা করবে। তাদের মতো হয়েন না, পরিবর্তে প্রধান কাজগুলোতে ফোকাস করতে আপনার শীর্ষ সময়গুলোকে ব্যবহার করুন। মনে রাখবেন, উৎপাদনশীলতা সময়ের বিষয় নয়, বরং মনোযোগ, স্বচ্ছতা এবং শক্তির মাত্রার সাথে সম্পর্কিত। আপনার পিক টাইমে 1 ঘন্টা ফোকাসের সাথে কাজ করা অন্য সময়ে একাধিক ঘন্টা কাজের সমান হতে পারে। যখন আপনার কাছে সবচেয়ে বেশি শক্তি থাকে, তখন মূল কাজগুলো সম্পন্ন করলে আপনার প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে। যদিও প্রতিটি মানুষ আলাদা বা অনন্য, তবে আমাদের অনেকের ক্ষেত্রে পিক টাইম বা শীর্ষ সময় সকালবেলা। যদি অনিশ্চিত হন কখন আপনার দিনে সবচেয়ে বেশি শক্তি থাকে, তাহলে নিম্নলিখিত সাধারণ পরীক্ষাটি চালান। একটি চ্যালেঞ্জিং কাজ নির্বাচন করুন যার জন্য প্রচুর শক্তি প্রয়োজন। তারপরে একদিন সকালে, পরের দিন বিকেলে এবং তারপরের দিন সন্ধ্যায় কাজটি করুন। কখন সবচেয়ে শক্তি এবং মানসিক স্পষ্টতা থাকে তা এবং আপনি কখন সর্বোত্তম আউটপুট তৈরি করতে সক্ষম হয়েছেন তা লক্ষ্য করুন। এটাই শেষ কথা। আপনি যদি আপনার পিক টাইম বা শীর্ষ সময় চিহ্নিত করতে পারেন এবং সেই সময়ে মূল বিষয়গুলোতে কাজ করছেন তা নিশ্চিত করতে পারেন, আপনার উৎপাদনশীলতা আকাশচুম্বী হয়ে উঠবে। নাম্বার 2, ডিফিউজড বা নিষ্ক্রিয় মোড বা ফোকাস মোড কার্যকরভাবে ব্যবহার করা। সাফল্য অর্জনের জন্য দৌড়ের ওপর থাকতে হবে, পরিশ্রম করতে হবে, মুখ বন্ধ করে কাজ করতে হবে এবং আঙ্কেল গ্যারি ভিকে গর্বিত করতে হবে, তাই না? গ্যারি ভি বা ভাইনারচাক একজন জনপ্রিয় উদ্যোক্তা যিনি অনলাইনে প্রচুর প্রেরণামূলক পোস্ট করেন। কিছু ক্ষেত্রে কঠোর পরিশ্রম করা অবশ্যই প্রয়োজনীয়, তবে আমি বিশ্বাস করি বুদ্ধি দিয়ে কাজ করা আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর জন্য একটি সুস্পষ্ট কৌশল থাকা ও আপনি কোন বিষয়ে পারদর্শী এবং কোনটা আউটসোর্স করে নেওয়া উচিত তা জানা প্রয়োজন। আসলে একজন মানুষ প্রতিদিন মাত্র কয়েক ঘন্টার জন্য ফোকাস থাকার সক্ষমতা রাখে। উৎপাদনশীল হতে আপনাকে অবশ্যই ধাক্কা এবং টান পিরিয়ডের মধ্যে সঠিক বিকল্প বেছে নিতে হবে। পুশ বা ধাক্কা পিরিয়ডের সময় যতটা সম্ভব মূল কাজের দিকে মনোনিবেশ করে সেগুলো সম্পন্ন করার চেষ্টা করুন, আর টান পিরিয়ডের সময় নিজেকে একটু ছুটি দিন, আরাম করুন। কঠিন চেষ্টা করা বন্ধ করুন এবং অবচেতন মনকে কাজ করতে দিন। আপনার মনকে সৃজনশীল সমাধান এবং উদ্ভাবনী ধারণা আবিষ্কার করতে দিন। বিশ্রামের সময় এগুলো করতে পারেন। আপনার অবচেতন মনকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করুন এবং ভাবতে দিন। বন্ধু বা সহকর্মীর সাথে চ্যাট করুন, শিথিলকরণ বা স্ট্রেচিং ব্যায়াম করুন, হাঁটতে চান, কফি পান করুন, ধ্যান করুন, শ্বাস প্রশ্বাস বা মননশীলতার অনুশীলন করুন বা কোনো কিছু না করে শুধু বসেই থাকুন। আসল কথা হলো আপনি কোন সময়ে বা কোন পিরিয়ডে কেবল বিশ্রাম করবেন আর কিছুই করবেন না, এবং কোন পিরিয়ডে কাজে ফোকাস করবেন তা বেছে নিতে হবে। এটি আপনার মস্তিষ্ককে তথ্য প্রক্রিয়াকরণ এবং আপনার শিক্ষাকে একীভূত করতে বা মূল্যবান অন্তর্দৃষ্টি স্থাপন করতে সাহায্য করবে। এছাড়াও মনে রাখবেন যে আপনি যত বেশি সৃজনশীল হয়ে কাজ করবেন, নিষ্ক্রিয় এবং ফোকাস মোডের মধ্যে বিকল্প বেছে নেওয়া তত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। নাম্বার 3, চিন্তা করার জন্য প্রতি সপ্তাহে নির্দিষ্ট সময় বের করা। আমি মনে প্রাণে বিশ্বাস করি প্রতি সপ্তাহে চিন্তা করার জন্য সময় বের করা গুরুত্বপূর্ণ। এর কারণ হলো আমি নিশ্চিত যে ব্যস্ততা সাধারণত চিন্তা করতে অলসতার ফল। চিন্তা ও পরিকল্পনা করার জন্য পর্যাপ্ত সময় নিতে অস্বীকার করার জন্য আমাদের কঠিন মূল্য দিতে হতে পারে। এখন চিন্তা করার অর্থ এই নয় অতীত নিয়ে চিন্তা করা, ভবিষ্যতে নিয়ে উদ্বিগ্ন হওয়া, নিজেকে একজন শিকার হিসেবে দেখা, অভিযোগ করা, আপনার বর্তমান বিশ্বাস যাচাই করার চেষ্টা করা, দ্রুত অনুমান করা বা তথাকথিত বিশেষজ্ঞদের কাছ থেকে আপনি যা শুনছেন তার পুনরাবৃত্তি করা। পরিবর্তে এর অর্থ নিশ্চিত করা যে আপনি সঠিক পথে এগিয়ে যাচ্ছেন। কোন কাজটা আরো ভালোভাবে করা যেত তার প্রতিফলন দেখা। উৎপাদনশীলতা বাড়ানোর জন্য, পজিটিভ জিনিসগুলো বাড়ানোর জন্য আপনার প্রক্রিয়াগুলোকে পর্যালোচনা করা বা জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনার সাফল্যকে আকাশচুম্বী করার জন্য উদ্ভাবনী উপায়ে চিন্তাভাবনা করা।
প্রতিটি সপ্তাহে 1 বা 2 ঘন্টা কৌশলগত চিন্তাভাবনা করা আপনার শক্তির সর্বোত্তম ব্যবহার হতে পারে। উদাহরণস্বরূপ, এই জিনিসটা আপনাকে আপনার সমস্যার আরো ভালো সমাধান খুঁজে পেতে এবং প্রচুর সময় বাঁচাতে সহায়তা করতে পারে। কখনো কখনো শুধুমাত্র একটি সহজ ধারণা আপনার জীবন বা ব্যবসা অকল্পনীয়ভাবে পরিবর্তন করে দিতে পারে। প্রত্যেক সপ্তাহে চিন্তা করার সময় বের করার মাথায় এই ধরনের যুগান্তকারী ধারণা জন্ম দেওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। নাম্বার 4, আপনার দিন সেগমেন্টিং ভাগ করে নেওয়া। ব্যস্ত মানুষজন সারাদিন এক কাজ থেকে অন্য কাজে ঝাঁপিয়ে পড়ে। শ্বাস নেওয়ার সময় নেই এবং অতিরিক্ত চাপ ঘাড়ে পেতে নেওয়ার প্রবণতা সবার মধ্যে দেখা যায়। আরো খারাপ বিষয়, তারা মাল্টিটাস্ক করার চেষ্টা করতে, যা বহু গবেষণায় অকার্যকর বলে প্রমাণিত হয়েছে। অন্যদিকে উৎপাদনশীল লোকেরা তাদের প্রতিটা দিন ইচ্ছাধীন কাটায়। তাড়াহুড়ো ও ব্যস্ততার পরিবর্তে তারা মূল কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করে। তারা সঠিক কাজ করার দিকে মনোনিবেশ করে, কাজগুলোকে সঠিক না করেই। মনে রাখবেন, আপনার প্রতিদিনের শক্তি সীমিত। যদিও বিরতি এড়িয়ে যাওয়া একটি ভালো ধারণার মতো শোনাতে পারে, সাধারণত এটা ভুল ধারণা। একজন কৌশলগত প্রযোজক হওয়ার জন্য আপনাকে অবশ্যই ফোকাসড ওয়ার্ক সেশনের মধ্যে বিশ্রাম নিতে হবে। আপনি যা করছেন তা কেন করছেন সেটা সর্বদা আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে। একটা উদাহরণ দিই। ব্যক্তি ক সারাদিন কাজ করে কোনো বিরতি নেয় না। ব্যক্তি খ তার ঠিক কোন বিষয়ে মনোযোগ দেবে তা নির্ধারণ করে এবং 15 মিনিটের বিরতি নেওয়ার আগে 45 মিনিটের জন্য তীব্র মনোযোগ দিয়ে কাজ করে। তারপরে তারা প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করে। এখন আপনার মতে কে সবচেয়ে বেশি উৎপাদনশীল হবে, ব্যক্তি ক না ব্যক্তি খ? মনে হতে পারে যে ব্যক্তি ক সবচেয়ে বেশি উৎপাদনশীল হবে। যাই হোক, বাস্তব জগতে ব্যক্তি খ আরো ইচ্ছাধীনভাবে মনোনিবেশ করবে এবং ফলস্বরূপ কাজগুলো আরো কার্যকর হয়ে ওঠে। বেশি বেশি বিরতি নেওয়া খ ব্যক্তিকে ব্যাটারি রিচার্জ করতে এবং পরবর্তী কাজের সেশনের জন্য প্রস্তুত হওয়ার সুযোগ দেয়। অন্যদিকে ব্যক্তি ক ছোটখাটো কাজে সময় নষ্ট করে বা বিভ্রান্ত হয়ে পড়ে। বিরতি না নিলে তারা আরো ক্লান্ত বোধ করবে, যা প্রায় দুর্বল সিদ্ধান্ত গ্রহণের দিকে নিয়ে যায়। অর্থাৎ অকার্যকর কাজে কাজ করা, আরো ভুল করা ইত্যাদি। এছাড়াও ব্যক্তি ক আরো চাপ অনুভব করবে এবং সম্ভবত অভিভূত বোধ করবে। এই কারণেই আমি আপনাকে আপনার গোটা দিন ভাগ করে নিতে উৎসাহিত করব। নিচের পয়েন্টগুলোকে কাজে লাগান। কি কাজ করবেন তা ঠিক করুন। গোটা দিনের এবং প্রতিটি কাজের সেশনের জন্য নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। প্রতিটি কাজের সেশনের মধ্যে নিয়মিত এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। আপনার মূল কাজে মনোযোগী থাকুন। যখনই বিভ্রান্ত হওয়া শুরু করবেন, কাজটিতে পুনরায় মনোযোগ দেওয়ার জন্য সচেতন প্রচেষ্টা করুন। গোটা দিনের ভাগ করা আপনার শক্তিকে আরও কার্যকরভাবে ব্যবহার করতে সাহায্য করবে এবং আপনার চাপ বা অভিভূত হওয়ার ঝুঁকি হ্রাস করবে। নিজের জন্য এটি চেষ্টা করে দেখুন। এটি কতটা কার্যকর তা দেখে আপনি অবাক হয়ে যাবেন। কর্ম পদক্ষেপ। আপনার কর্ম নির্দেশিকা ব্যবহার করে নিম্নলিখিত উক্তিগুলোর মাধ্যমে 1 থেকে 10, একটি মিথ্যা এবং 10টি সত্য, এই স্কেলে নিজেকে রেট করুন। আমি প্রতিদিন আমার সর্বোচ্চ প্রচেষ্টা ব্যবহার করি। আমি কার্যকরভাবে ডিফিউজড মোড বা ফোকাসড মোড ব্যবহার করি। আমি প্রতি সপ্তাহে চিন্তা করার জন্য সময় বার করি। আমি আমার দিন চালানোর উপায়ে ইচ্ছাধীন এবং আমি প্রতিটি দিন কার্যকরভাবে সেগমেন্ট করি। উপসংহার: 2টি অপশন। আপনি ব্যস্ত থাকতে পারেন অথবা আপনি উৎপাদনশীল হতে পারেন। সিদ্ধান্ত আপনার। আমরা এমন একটি বিশ্বে যেখানে যতটা সম্ভব শোষণ করতে সক্ষম তার চেয়ে বেশি তথ্য আমাদের হাতের নাগালে রয়েছে। একটি স্বচ্ছ ও স্পষ্ট কৌশল তৈরি করার, সঠিক তথ্য খুঁজে বের করার এবং আমাদের লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত কার্যকর পদক্ষেপ নেওয়ার ক্ষমতা আমাদের পরাশক্তি। গত 7 দিনে আপনি একজন কৌশলগত প্রযোজক হওয়ার দিকে উল্লেখযোগ্য অগ্রগতি করেছেন। এখন খুব সম্ভবত আপনি শীঘ্রই বা পরে বিভ্রান্ত হয়ে যাবেন। আপনি পরবর্তী চকচকে বস্তুর পেছনে ছোটা শুরু করবেন, অথবা আপনি অর্থহীন কাজে হারিয়ে যেতে পারেন যা আপনাকে আপনার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যায় না। কিন্তু এটা স্বাভাবিক, এটা প্রক্রিয়ার অংশ। যখন এরকম ঘটবে তখন এক ধাপ পিছিয়ে যান এবং বনের দিকে তাকান, গাছের দিকে নয়। আপনার সামগ্রিক কৌশল পরিমার্জন করুন, পুনরায় ফোকাস করুন এবং আপনি যে দৃষ্টিভঙ্গি তৈরি করতে চান
তার দিকে এগিয়ে যাওয়ার জন্য দৈনিক নিয়মিত পদক্ষেপ নিন। মনে রাখবেন, যাদের সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি এবং কর্মের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে তারা প্রায় সব সময় এমন লোকেদের চেয়ে বেশি অর্জন করবে যাদের সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা নেই। এর চেয়ে ভালো উপায় নেই। অতএব একটি কঠিন পরিকল্পনা তৈরি করুন, সর্বোত্তম কৌশল খুঁজুন এবং আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য সবচেয়ে কার্যকারী পদক্ষেপগুলো চিহ্নিত করুন। তারপর এই বইয়ের বিষয়বস্তু ব্যবহার করে প্রোডাক্টিভ প্রডিউসার বা কৌশলগত প্রযোজকের মানসিকতা বিকাশ করুন। যখনই একটি নতুন কাজের মুখোমুখি হন, নিজেকে জিজ্ঞাসা করুন যে এটি সত্যি আপনার সময়ের সেরা ব্যবহার করছেন কিনা। আপনি যদি এটি ধারাবাহিকভাবে করেন, সময়ের সাথে সাথে আপনি আপনার পরিচিত সেরা কৌশলবিদদের একজন হয়ে উঠবেন। আরও গুরুত্বপূর্ণ, বেশিরভাগ লক্ষ্যে পৌঁছানোর সক্ষমতা অর্জন করতে পারবেন, এমনকি যেগুলো এখন কঠিন বা সম্ভবত অসম্ভব বলে মনে হচ্ছে সেটাও। কাজটি শেষ করা এবং আপনি যে ফলাফল পেতে চান তা অর্জন করা এখন আপনার উপর নির্ভর করছে। আমি আপনার হয়ে কাজ করতে পারবো না, কিন্তু আমি আপনার ভবিষ্যতের প্রচেষ্টার জন্য আপনাকে শুভকামনা জানাতে পারি। থিবো মরিস। আজ পর্যন্ত এইখানেই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কন্টিনিউ শুনতে থাকুন